শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের সহযোগী সংগঠন সিনে ক্লাব বিস্তারের অন্তর্জাল ভিত্তিক সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নামের মধ্যেই দুটো ভাগ রয়েছে, বীক্ষণ ও বাহাস, অর্থাৎ আমরা এক সপ্তাহে ছবি দেখাই, আরেক সপ্তাহে ছবি নিয়ে কথা বলি, অর্থাৎ বাহাস করি। আজকে আমাদের বাহাস পর্ব, এবং বাহাস পর্বের প্রথম আয়োজনটাই আমরা করতে যাচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের একজন চলচ্চিত্রকার, খ্যাতিমান চলচ্চিত্রকার। শুধু চলচ্চিত্রকার নয়, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, টেলিভিশন ব্যক্তিত্ব, প্রশাসক, সাহিত্য ব্যক্তিত্ব, বহুমুখী বর্ণাঢ্য চরিত্রের অধিকারী সৈয়দ সালাউদ্দিন জাকি ভাইকে দিয়ে। জাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের একটা অত্যন্ত আনন্দের বিষয়, এই গত মাসে 26 তারিখ, একদম সঠিক তারিখ 26শে আগস্ট, জাকি ভাই 75-এ পা দিয়েছেন। ফলে এটা আমাদের একটা পরম সৌভাগ্য, তাকে একটা জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করাটারও সুযোগ পেলাম আমরা। আপনাকে 75তম, এটাকে বোধহয় চলচ্চিত্রের ভাষায় হীরক জয়ন্তী বলা হয়ে থাকে বোধহয়, না? হীরক জয়ন্তী, হীরক জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে শুরু করছি। জাকির ভাই, প্রথমে আপনার সঙ্গে আমরা চলচ্চিত্র বিষয়ক কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপর আমাদের এখানে জুমে যে কজন দর্শক এসছেন, আরো আসবেন সামনে, এদের মধ্যে কয়েকজন বেশ চলচ্চিত্র অনুরাগী, চলচ্চিত্র কর্মী এবং চলচ্চিত্র পরিচালক রয়েছেন। একজন রফিকুল আনোয়ার রাসেল, আমাদের চট্টগ্রামের, বিশেষ করে উনি ডকুমেন্টারি ছবি এবং স্বল্পদৈর্ঘ্য ছবি করে থাকেন, উনি আছেন। তো এদের সঙ্গে আপনার একটা মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব হবে। আর এই অনুষ্ঠানটি তো আমাদের ফেসবুকে, আমাদের যে গ্রুপটা আছে সিনে ক্লাব বিস্তার, ওখানে লাইভে যাচ্ছে, সেখানেও অনেক দর্শকরা নানা রকম মন্তব্য করবে, প্রশ্ন করবে, সেগুলো সংগ্রহ করে এনে আপনার কাছে আমরা উপস্থাপন করবো, আপনি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং একটা মুক্ত আলোচনার ভেতর দিয়ে আমরা অনুষ্ঠানের ইতি টানবো আর কি। তো আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং আপনাকে আপনার একটা সূচনা বক্তব্য দিয়ে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সুযোগে বলে রাখি, জাকি ভাই নামের সঙ্গে সমার্থক একটি ছবি অন্তত আমি বলে রাখতে চাই, গুড্ডি। এই ছবিটির নাম আপনারা নিশ্চয়ই প্রত্যেকে শুনেছেন। এটা স্বাধীন বাংলাদেশের ওই সময়কার একটা মাইল ফলক ছবি। আমাদের স্বাধীন বাংলাদেশের নাগরিক সমাজ, যুব সমাজের স্বপ্নভঙ্গের যে একটা বিশ্বস্ত প্রতিচ্ছবি আমরা ওই ছবিতে পাই, যতটা শৈল্পিকভাবে, তেমনটি এর পরেও আমরা আর কখনো দেখিনি, কিন্তু সত্যি বলতে কি। তো সেই ছবিটিরই নির্মাতা, স্বপ্নদ্রষ্টা জাকি ভাই আজকে আছেন আমাদের সামনে। জাকি ভাই, আপনার সূচনা বক্তব্য দিয়ে শুরু করি, এরপর আমি প্রশ্নে চলে যাব। সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। বিস্তার, এটার সঙ্গে একটা ক্লাসিক্যাল শব্দের যোগাযোগ আছে, আলাপ বিস্তার সঙ্গীতের। সেই বিস্তার আমাদের জীবনেই স্মৃতিটা ঘটায়, সেই জন্য অবশ্যই আমি ওয়েলকাম করছি। নামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কালাম খোরশেদ অত্যন্ত লেগে থাকার মানুষ, পেছনে লেগে থাকে এবং খুব সুন্দরভাবে হি নোজ দ্য আর্ট, এটা সে শিল্পটা জানে। এটা খুব প্রয়োজন, আমার মনে হয় এটা খুবই প্রয়োজন। প্রথমে আমি অবশ্যই স্মরণ করবো আমাদের স্মরণকালের, এটা বঙ্গবন্ধুর বর্ষ, তাকে স্মরণ করছি। আর স্মরণ করছি করোনাকে, এবং করোনাকে একটু ধন্যবাদও দিচ্ছি এই জন্য যে সামাজিক দূরত্ব কি হচ্ছে জানি না, কিন্তু করোনাকালে এই যে মাধ্যম, আমাদের প্রযুক্তি এবং আমাদের অস্ত্র, সেই মাধ্যম কিন্তু আমাদের একটা নৈকট্য স্থাপন করে দিয়েছে। এই যে বিস্তারের সঙ্গে সম্পর্কটা হলো, এটা কিন্তু করোনাকাল বলি, নাইলে হয়তো এটা এত সহজে সুন্দরভাবে হতো না। সেই জন্য আর যারা আজকে সবাই আমরা যুদ্ধ করছি এই বৈশ্বিক সমস্যা নিয়ে, কিন্তু সামনের সারিতে যারা যুদ্ধ করছেন, জীবনও দিচ্ছেন, মুক্তিযুদ্ধের মতো যারা সামনে ছিলেন, তারা যুদ্ধ করে জীবন দিয়েছেন, সেই যোদ্ধাদের স্মরণ করছি যারা জীবন দিয়েছেন এবং সামনে আছেন, এবং আমরা তাদের একটা ব্যাকআপ দিচ্ছি, আমরা আমাদের সাহস দিচ্ছি।
অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলি একটু না জাকির ভাই, আমরা ওই প্রশ্নের যে ধারা আছে সেটাই অনুসরণ করে এগিয়ে যাই আর কি। তবে আপনি হ্যাঁ ঠিকই, হ্যাঁ বলো। হ্যাঁ আপনি ঠিকই করেছেন, আমি করোনা দিয়েই শুরু করতাম, কারণ এটা একটা সাংঘাতিক একটা সময়, একটা হ্যাঁ অভূতপূর্ব অভিজ্ঞতা, একটা একটা দুঃসহ পরিস্থিতির ভিতর দিয়ে একজন রাইট। সৃজনশীল মানুষ হিসেবে আপনি কিভাবে এটা মোকাবিলা করছেন, এবং এটা আপনার মনের মধ্যে কি ধরনের ভাবনা, চিন্তা, উপলব্ধির উদয় ঘটিয়েছে, সেটা যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নিতেন আপনার ব্যক্তিগত জায়গা থেকে, একজন সৃজনশীল মানুষের জায়গা থেকে। আসলে তোমার প্রশ্নটা খুবই সুন্দর। একজন নির্মাতা কিন্তু জীবন বিচ্যুত নয়, জীবনের সঙ্গে তার সম্পর্ক। রাজনীতি এবং জীবন দুটোকে আমি আলাদা করি না কখনো, একই সুতোয় গাঁথা। এই জীবন যুদ্ধে আমাদেরকে অনেক কিছু আমাদের ভাবনাটাকে আরো বিস্তার ঘটাতে সাহায্য করছে এই করোনা কাল, আমি এটা বলবো। সেই জন্য আমি প্রথমেই সেই কথাটা বলেছি আর কি। তো আমরা একদিকে যেমন শঙ্কিত, আরেকদিকে আমাদের কিছু ক্রিয়েটিভ কাজ, আমাদের কিছু সৃষ্টিশীল কাজ, অর্থবহ কাজ করার একটা সুযোগ হচ্ছে, নিজের দিকে তাকাবার একটা সময় আমরা পাচ্ছি। কারণ আমি যদি জীবনকে নিয়ে কাজ করি, তাহলে আমার নিজের জীবনের দিকে তাকাতে হবে। আমি তোমার দিকে তাকাতে পারছি, যারা আজকে এখানে এসেছেন তাদের দিকে তাকাতে পারছি। সুতরাং অবশ্যই এটা একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু সেই সঙ্গে আমি বলবো এই বিভীষিকা থেকে যেন আমরা মুক্ত হই, কারণ মানসিক বৈকল্য এসে যেতে পারে। এটাই হলো আমার প্রথম তোমার যে প্রশ্ন তার। অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের মূল পর্বে অর্থাৎ চলচ্চিত্র বিষয়ে চলে যাই, যেটা আপনার প্রধান ক্ষেত্র। তো আপনার সম্পর্কে আমরা আপনার কাছাকাছি সময়ের মানুষ যারা অনেকটাই জানি, কিন্তু এই প্রজন্ম আসলে সেই অর্থে অত গভীরভাবে হয়তো বা জানে না। তাই আমরা প্রথম দুটো প্রশ্ন আপনার জীবনকে ঘিরেই করতে চাই। প্রথম হচ্ছে, আপনি কিভাবে চলচ্চিত্রের জগতে প্রবেশ করলেন, কিভাবে এই জগৎ, এটা তো আমাদের জন্য ওই সময়কার জন্য বেশ একটু অতটা স্বাভাবিক ব্যাপার ছিল না, আপনি কিভাবে এলেন এবং এটা কি আপনার জীবনের একেবারে গন্তব্য হিসেবেই এটাকে বরণ করে নিলেন এবং এটার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নিলেন, ওই সূচনা পর্বের গল্পটা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন আর কি। এরপর আমরা আপনার কাজ নিয়ে কথা বলবো। প্রশ্নটা আমি খুব সংক্ষেপে হ্যাঁ। একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি জন্মেছি। আচ্ছা। চট্টগ্রাম। আমি কিন্তু চট্টগ্রামের আমার আদি পিতা স্থান। আমার বাবা চিটাগাং কলেজের প্রফেসর ছিলেন। তো প্রথম এবং আমার মা লিখতেন লেখিকা, এবং চিটাগাং তার 1950-তে মহিলা তার একটা ওয়াটার কালার পেন্টিং এক্সিবিশন হয়েছিল, এবং বোবা মাটি অগ্নি ফসল তার দুটো নিয়ে আমি ছবি করছি। একটা টেলিফিল্ম চলে গেছে, বোবা মাটির শব্দে আসছে। তো এই একটা প্রগতিশীল পরিবেশে বড় মানে বেড়ে উঠেছি, এবং প্রথম সাক্ষাৎটা আমার হলো কামরুল হাসান শিল্পী চিটাগাং আসলেন মার এই দুটো বইয়ের প্রচ্ছদার্থে। কলকাতা থেকে সরাসরি তিনি চলে আসলেন ঢাকা হয়ে, এবং এসে প্রথম আমি একটু বলি গল্পটা, সূত্রপাতটা কি করে হয়। উনি সেই আমাদের শরাফত মঞ্জিল দেব পাহাড়ের কাছে, উনি বললেন যে মামা আঁকো। চক পাওয়া গেল না, কয়লা দিলেন, কয়লা দিয়ে ফ্লোরের মধ্যে বলুন পাহাড়টা আঁকলাম। উনি বললেন খুব সুন্দর হয়েছে। পরে যখন তার ইন্টারভিউ নিয়েছে, তারপরে 30-40 বছর পরে তার ইন্টারভিউ নিয়েছে, তখন মামা বললেন যে শোনো, আঁকবে, যারা আঁকবে, তোমার তুলি হোক কলম হোক যেটাই হোক, আঁকো। প্রথম সাপ হবে ব্যাং, ব্যাং হবে সাপ, তারপরে দেখবে সাপ সাপই হয়ে যাচ্ছে, ব্যাং ব্যাং হয়ে যাচ্ছে। এই যে একটা জিনিস পেলাম, এবং বলেছি তুলি হোক কলম হোক, তখন ক্যামেরার কথা বলেনি, এটা তোমার অস্ত্র। ওই মাথার ভেতর বোধহয় এটা অবচেতন কাজ করেছে। স্কুল বদল হয়েছে, বাবা বিভিন্ন জায়গায় গেছেন, ঢাকা রাজশাহী। আর মা রেডিও নাটক করতেন সেই সময়, মার সঙ্গে রেডিওতে যেতাম ঢাকায় থাকার সময়। তখন রোডে ছোট্ট একটা স্টুডিও, ওই নাটকের প্রতি একটু ঝোঁক আসলো। এবং তারপরে যেটা হলো, আমি স্কলারশিপ পেলাম স্কুলে 10 টাকা করে। তখন পুরো পূর্ব পাকিস্তান তৎকালীন স্কলারশিপ পরীক্ষা হতো, এরকম ভাগ ভাগ করে না।
10 টাকা, অনেক টাকা। 5 মাস পর 50 টাকা পেলাম। 50 টাকা পেয়ে বাবা 5 টাকা সাবসিডি দিলেন। 55 টাকা দিয়ে ক্যামেরা কিনলাম, যে ক্যামেরাটা আমার আছে, একটু ভুল করে ফেলেছি, ওনার কাছে আসলে দেখাতে পারতাম। প্রোডাক্ট সেই ক্যামেরাটা আমার কাছে এখন আছে, আমি রেখে দিয়েছি এইখানে, আমার লোকের ভেতরে আছে। আমার মনে হয় আমার যাত্রাটা এখান থেকে শুরু। আর কারণ মুভিং ইমেজেসে আসতে হলে কিন্তু প্রেক্ষাপট দরকার হয়, সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে ওটা দিয়ে, এবং কলম দিয়ে অবশ্যই। আমার লেখা ছাপা হয় প্রথম ইত্তেফাকের কচিকাঁচার আসলে 1957 হবে। একটা চিঠি দিয়েছিলাম, আর সেই সঙ্গে তোমার একটা ছড়া, উনি চিঠিটাও ছেপে দিয়েছিলেন। এবং আজ পর্যন্ত আমি কিন্তু খোলা চিঠি লিখি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে খোলা চিঠি, গৌতম ঘোষের কাছে খোলা চিঠি, খোলা চিঠি লিখেই চলেছি। তো এই খোলা চিঠির পথ ধরে আমি চলচ্চিত্র জগতে এসে গেছি। কাকতালীয় বলবো না, একেবারে আকস্মিক নয়, নিশ্চয়ই একটা ভেতরে প্রস্তুতি চলছিল, নাটকের সঙ্গে জড়িয়েছি। তারপরে যখন যুদ্ধ শেষে পাকিস্তান থেকে পালিয়ে আসলাম, যুদ্ধ করলাম, যুদ্ধ শেষে দেখলাম যে চাকরিতে আমি যাবো না, সরকারি চাকরিতে যাবো না। এই ক্যামেরা আমার হাতে আসলো, চলে গেলাম পুনে। হ্যাঁ, আপনি এইটাই বলছিলাম, এই যে মুভিং ইমেজের কথা বলছিলেন, যে মুভিং ইমেজ অর্থাৎ ফিল্ম তৈরি করতে গেলে তো এটা জাস্ট শখের বশে এমনি হয়, এটা জন্য প্রশিক্ষণ দরকার পড়ে। আপনি পুনে যাওয়ার ব্যাপারটা কার কাছ থেকে জানলেন, কিভাবে শুনলেন, কিভাবে গেলেন? কারণ আপনি সম্ভবত বাংলাদেশের প্রথম প্রজন্মের একজন না যিনি পুনেতে গেলেন। কোন সময়টা গেলেন, কদিন ছিলেন? পুনের অভিজ্ঞতা, পুনের অভিজ্ঞতা নিয়ে যদি একটু বলতেন আর কি আমাদেরকে। এবং পরিচালনা বিষয় তো প্রথম তো বটেই, পুনের প্রথম। হামিদের নাম আমরা সবাই জানি, হামিদ মানে আমাদের নাট্যচক্রের হামিদ। হামিদ আমার ঘনিষ্ঠ সহযোগী সহযোদ্ধা। সত্যি কথা বলতে কি, 17 ডিসেম্বর 71 সকালবেলায় একটা মুক্তি বাহিনী নিয়ে আমার বাসায় যিনি উঠেছিলেন তিনি হলেন হামিদ। পরদিন বাচ্চু, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু হাজির হয়েছিল আমার বাসায়। মুক্তিযুদ্ধের একটা সেফ জোন ছিল। তো যাই হোক, তোমার হামিদ আমাকে নিয়ে গেল তৎকালীন ইন্ডিয়ান হাই কমিশনে। আমরা শুনেছি যে পুনে ফিল্ম ইনস্টিটিউট, জয়া ভাদুরীর নাম শুনছি, শাবানা আজমির নামটা তখন অতটা শুনিনি। গেলাম, ওনার পা ভেঙেছে, ওনার বেডরুমে নিয়ে গেলেন। উনি বললেন যে হ্যাঁ, খুব ভালো কথা, খুব ভালো কথা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই যে সব ব্যবস্থা উনি খুব দ্রুত করে দিলেন। এই ব্যক্তিটি সম্পর্কে একটু বলবো আমি, তখনও জানি না এই ব্যক্তিটি কে। হ্যাঁ, তো পরবর্তীতে ইন্টারভিউ আসলো, কল আসলো, আমি যাব না, আড্ডা দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির শরীফ মিয়াতে, তখন 17-18 কাপ চা খাই, আড্ডা দিই, রাজাউদ্দিন মারি। তো বাদল রহমান দৌড়াতে দৌড়াতে আসলো, বলে যে ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে, চলেন। একেবারে ট্রেনে হেসে গেলাম, দেখি ইন্টারভিউ শেষ, সবাই চা খাচ্ছে, আমাদের গালাগালি করলো, যিনি ছিলেন কামাল ভাই, গালাগালি করলেন। তারপরে বললেন দেখি ওরা তোমাদের ইন্টারভিউ নেয় কিনা। হ্যাঁ, ওরা নিলেন। ঢুকে দেখলাম সর্বজয়া ইন্টারভিউতে এসছেন। সর্বজয়া করুণা ব্যানার্জি। আর কি লাগে, আমার তো কথা বলার কিছু ছিল না, আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি। মা বটে, সত্যজিৎ রায় বটে, অপু বটে, সবকিছু বলে আমি তো নিজেকে সবসময় অপু ভাবতাম। আমি জানি না তোমরাও ভাবো নিশ্চয়ই। অনেকেই ভাবে, হ্যাঁ, আমাদের প্রজন্ম অনেকেই ভাবে। তো তাহলে এই গল্পটা দিয়ে পুনের যাত্রাটা হলো। আচ্ছা, পুনে যাওয়ার পর আসলেই দরজা খুললো, গিরিশ কার্নাডকে পেলাম পরিচালক হিসেবে। আমার ঋত্বিক ঘটক তখন পুনের চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু ঝড়ের মতো মাঝে মধ্যে শিক্ষক হিসেবে আসেন। মৃণাল সেন শিক্ষক, সত্যজিৎ রায় 2টো লেকচার দিয়েছেন, কুমার সানি পাশ করে বেরিয়ে লেকচার দিচ্ছেন, শ্যাম বেনিকাল চলে যাচ্ছেন, কিছু ক্লাস আমাদের নিলেন, এই যিনি বঙ্গবন্ধুর উপর ছবি করতে এসেছেন। সুতরাং সৌভাগ্যের দরজাটা কিন্তু ওইখানে খুলেছে যে আমি এদের কাছে এসেছি, যারা বললেন যে অ্যাকশন কাট বলা ছবি নয়, ছবি বানানো অ্যাকশন কাট নয়, এটা যে কোনো কেউ করতে পারে। ক্যামেরার পাশে অ্যাকশন বললো, পাঞ্চি বললো, তারপরে বললো কাট কাট, কেটে দিল, নো নট দ্যাট।
পেছনের সাম্রাজ্যটা হলো আসল, পেছনের ভূমিকাটা আসল। এইটুকু শিক্ষা নিয়ে আমি পুনে থেকে এসেছি। আরেকটা শিক্ষা দিয়েছে, কি করে শিখতে হয় সেটা শিখেছি, একেবারে পরিষ্কার। ঠিক আছে, আমরা পুনের গল্প শুনলাম, কিন্তু পুনে থেকে ফিরে এলেন কত সালে আপনি বাংলাদেশে? 76-এ আসলাম। 76 তবে আচ্ছা। মাঝখানে ছুটিতে এসে বঙ্গবন্ধুর নির্দেশেই আমি যাওয়ার সময় বঙ্গবন্ধুকে সালাম করে গেছিলাম, কারণ উনি এটার ফাইনাল ফাইল ট্যাগগুলো খুব দ্রুত নিষ্পত্তি করে দিয়েছিলেন, হাতে হাতে করে দিয়েছিলেন। ওনাকে সালাম করে ওনার দোয়া নিয়ে গিয়েছিলাম। ছুটিতে আসলে সে কামাল আমার সহযোগী, ওর সঙ্গে আমার বাসা খুব কাছে, তো ওয়াকিং ডিস্টেন্সে, আমরা তো প্রতিবেশী মতো। ওইখানে যেয়ে তাকে পুনের বর্ণনা দিতাম, উনি শুনতেন। তো একবার ছুটির মাঝখানে এসে উনি বললেন বাংলাদেশের উপর একটা ডকুমেন্টারি করো, এই ডকুমেন্টারি কাজটা হাতে নিচ্ছিলাম। এবং উনি একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন আমাদের অনুরোধে, হাই পাওয়ার প্রায় 14-15 জনের ইনস্টিটিউট দেখে আসার জন্য। সুতরাং স্বপ্নযাত্রা কিন্তু সেই সময় থেকে শুরু। ফিরে আসলাম, এসে কিন্তু আমি ডকুড্রামায় হাত দিয়েছি, ছোট কাজে, কারণ বড় ছবির পয়সা তো কেউ দেবে না, এটা একটা বাস্তবতা। তো ফিরে এসে 76-এ আসলাম, শিশু একাডেমির একটা ছবি করলাম, গল্পদারের গল্প কথা। তারপরে করলাম হলো অঙ্কুর বলে একটা ছবি করলাম, ডকুড্রামা। আফজাল হোসেন আমার যে আজকে আমার নায়ক, আফজাল কিন্তু অঙ্কুরের শিল্প নির্দেশক, অভিনেতা নয়। হ্যাঁ, শিল্পী তো সে। তো এবং আমি অভিনয় করেছিলাম কাদের দিয়ে অঙ্কুরে, সুবর্ণার বাবা গোলাম মোস্তফা তো অভিনেতা, ঠিক আছে। মোস্তফা মনোয়ার ক্যামেরার সামনে হাজির করে অভিনয় করিয়েছিলাম। ফেরদৌসী রহমান তাকে ডেকে এনে অভিনয় করিয়েছিলাম, যে আসেন, এসো, হাত বাড়াও। কারণ মাধ্যমটা তখন আমার কাছে একটা বিরাট শক্তি। হ্যাঁ, এই ডকুড্রামা দিয়ে আমার জীবন শুরু হয়েছে, আরো করেছি সব পাশাপাশি। এরপর সহজে তো পয়সা পাওয়া যায় না। আপনি ঘুড্ডির প্রকল্পটা সম্পর্কে একটু বিষয়ে বলেন, ওইটা কিভাবে হাত দিলেন, শেষ করলেন? কিন্তু আমার ঘুড্ডি নামে কোনো কিছু করার কথা নাই প্রথমে, এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে, ছোট করে বলি। সেলিম আল দিন আমার বাসায় রাত্রে থাকতো, রাত্রি জেগে জেগে আমার জন্য স্ক্রিপ্ট করে দিচ্ছে। তখন আমরা একটা পথনাটক করেছিলাম, চর কাঁকড়ার ডকুমেন্টারি। রাস্তায় নাটক করতাম, একটা বিশাল স্ক্রিন বানাতে হতো, স্ক্রিন ফুটো করে আসাদ বেরিয়ে আসতো, পরবর্তীতে পীযূষ বেরিয়ে এসছে, আফজাল এইগুলোকে আবার টোটো ফাটা ঠিক করে দিয়ে পরের নাটকের জন্য রেডি করতো। তো সেলিম এইটাকে চিত্রনাট্য করে দেওয়ার জন্য সবকিছু করে দিয়ে এই বাসায় বসে বসে হাতে লিখে লিখে চিত্রনাট্য করবে। এটা আনফর্চুনেটলি আমার অফিস ভেঙে চুরি হয়ে গেল। তো কিছু নেয়নি, তোমার দামি জিনিস কিছু নেয়নি, শুধুমাত্র ওই যে শিশু একাডেমির ছবি করেছি, আর ওদের যে কন্টিনিউটি ড্রেস গুলো ছিল এগুলো চুরি করেছে, আর নিয়েছে হলো তোমার স্ক্রিপ্টটা, হাতে লেখা স্ক্রিপ্টটা। উদ্দেশ্য হলো, ঠিক আছে, আমার জিদ, আমি শুটিং শুরু করবোই। শুক্রবার সুবর্ণা আসলো, আসাদ আসলো, ফরিদ আলী, প্রয়াত ফরিদ আলী অভিনেতা, ওর একটা গাড়ি চাকা মাটিতে ডেবে গেছিল, চালাতে পারে মানে ওরা সমর্থ ছিল। বলে দোস্ত এটা ঠিক করে লো, আমি এটা তো ড্রাইভার হবো, দুইটা গাড়ি তো লাগবে মিনিমাম, আর তো গাড়ি তো লাগবে যন্ত্রপাতির জন্য, তো এটা ঠিক করে লো। আমি ঠিক করে নিলাম, ও একটা গাড়ির ড্রাইভার হলো, আর আমার মূল গাড়ির ড্রাইভার হলো স্বপন, ক্যামেরা পার্সন স্বপন, যে আজকে অসুস্থ, তার জন্য দোয়া করছি। তো তোমার সবাই জিজ্ঞেস করছে কোথায় কি কি স্ক্রিপ্ট, ওঠো। উঠে অবচেতন ভাবে রওনা দিলাম, নারায়ণগঞ্জ চলে গেলাম। সত্যি করে বলছি, নারায়ণগঞ্জ আমার শ্বশুর বাড়ি হবে সেটা আমি জানতাম না, কিন্তু পৌঁছলাম, পৌঁছে ঘাট পার হয়ে চলে গেলাম ওই পাশে সোনাকান্দা দুর্গ। কদিন আগে আমার বন্ধু এসেছিল আমেরিকা থেকে, তাকে নিয়ে আমি স্টিল করতে গেছিলাম, আমার নামে ওটা কাজ করেছে। গাড়িতে যখন যাচ্ছি তখন সুবর্ণা বললেন না আমার চরিত্রটা কি, ওরা সুবর্ণা আসাদ হলো পেছনে, আমি সামনে স্বপনের পাশে। আমি একটু তাকালাম, কিছু একটা তো বলতে হবে। সুবর্ণা, শোন, তুই এই যুগের আর্কিটেকচার পড়িস? তুই সুবর্ণা সেটাই। ও বললো কি মিনিং এটা আপনার জানি না। এরপর আসাদ
করে বললেন, আমারটা বললেন না, ওর কণ্ঠ তো ওই জন্য আসাদের কণ্ঠ। আমি বললাম যে আচ্ছা, তাৎক্ষণিক বললেন, কিন্তু তুমি মুক্তিযুদ্ধ করেছো, অস্ত্রটা জমা দিয়েছো, হাতটা খালি, হাতের মধ্যে কি আছে এটা খুঁজে বেড়াচ্ছ, অন্বেষণ। ঠিক আছে, একটা শুধু শুনলাম যাই হোক, এই দুটো নিয়ে আমি সোনাকান্দা দুর্গে ক্যামেরা অন করলাম, সুবর্ণ ডান দিক দিয়ে ঢুকলো, সিঁড়ি উঠে গেছে, আসাদ এদিক দিয়ে ঢুকলো, বললাম অ্যাকশন, অ্যাকশন, তোরা সিঁড়ি দিয়ে উঠে যাবি, উঠে গেল, আড়াল হয়ে গেল, বললাম কাট। তারপরে বললাম এই নাস্তা টাস্তা দিয়ে দে, এবং সংলাপ লিখতে হবে, সিকুয়েন্স বানাতে হবে। এই বসে বসে সত্যি করতে তার নিউ রিয়েলিজমের ছবি বোঝা যাচ্ছে একেবারে আর কি, এতে বসে করা তাৎক্ষণিক ভাবে। তোমরা এখন বলবে সৃষ্টিশীল মানুষ ছিলেন, হ্যাঁ না, কিন্তু এই জন্য এটার মধ্যে এতখানি আন্তরিকতা, এতখানি বাস্তবতার ছোঁয়াটা আমরা পেয়েছি। হ্যাঁ, সুন্দর পয়েন্ট বলেছো। এই যে শিল্পীরা, সেটাকে বানিয়ে তোলা বানানো মনে হয়নি, তাদের ভিতর থেকে এসেছে একেবারে। এটা কিন্তু সেই শিল্পী নয় যারা মেকআপ মুখে দিয়ে 14 বার মেকআপ ঘষে আয়না দেখে ক্যামেরার সামনে দাঁড়ায়, তারপরে উ করে নো নো নো, এটা সুমন নয়, আসাদ নয়, আফজাল নয়, এরা নয়, এরা কেউ নয়। আমার মনে হয় এই জিনিসটা একটা নতুন আমাদের শোনা হলো, এবং যারা আজকে এখানে আসছে শুনছেন তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হলো। একটু আগে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন মামুন, আপনি জানেন সেও যুক্ত হয়েছে। তাদের আমি জানি আজকে আরো একটা অনুষ্ঠান আছে তাদের আজকে, গাস্তার রোবেজকে নিয়ে। আমরা এই সুযোগে গাস্তার রোবেজের প্রতিও আমরা একটু আমাদের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি তার স্মৃতির প্রতি। আমার খুব ঘনিষ্ঠ মানুষ। আরো বেশ কয়েকজনের যুক্ত হয়েছেন, একজন শুধু ডেনমার্ক থেকেও এসেছেন, একজন তরুণ চলচ্চিত্র অনুরাগী অনুপম সেন। তো কিশোর ইমদাদ আছেন এখানকার, আমার অনুজ, আমার ক্যাডেট কলেজের অনুজ, তিনি এখানকার একটি বড় প্রতিষ্ঠানের পরিচালক। তো আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। এখন আমি আমাদের বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র স্বাধীনতার পরে 50 বছর পেরিয়ে আজকে যে অবস্থা সে দাঁড়িয়েছে, এইটার একটা মূল্যায়ন কতখানি অর্জন হলো আমাদের, কোথায় আমাদের শক্তি, কোথায় পিছিয়ে আছি, দুর্বলতা, কারা ভালো করছে প্রবীণদের মধ্যে, নতুনরা কি সম্ভাবনা দেখাচ্ছে, আপনি নিশ্চয়ই এগুলো অনুসরণ করেন যতটা সম্ভব আপনার পক্ষে। এটা নিয়ে যদি একটা সত্যিকার নির্মোহ একটা মূল্যায়ন আপনি আমাদেরকে জানাতেন, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হতাম, চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে। কারণ আত্মসমালোচনা, নিজেদেরকে চেনা, এটাও একটা খুব জরুরি কাজ সৃজনশীলতার পূর্ব শর্ত হিসেবে। সেই জায়গা থেকে যদি আপনি কিছুটা বক্তব্য রাখতেন। হ্যাঁ, আমাদের আসলে ফিল্ম সোসাইটি, যেটা আমরা মুভমেন্ট করি, আন্দোলন করি, এটা নির্মাণের দিকে যতটা না, তার চেয়ে ছিল তাত্ত্বিক এবং অ্যাট দ্য সেম টাইম বোধটা, চলচ্চিত্র বোধটা তৈরি করা, এবং খুব সাকসেসফুল হয়েছে। যারা প্রথম দিকে যারা করেছেন তাদের কথা ভাবলে আজকে আমি তাদের শ্রদ্ধার স্মরণ করি। যারা কবির ভাই ছিলেন, আলমগীর কবির ছিলেন, আজকে মামুনও এসছে, মামুন এই প্রজন্মের, তারপরে আরো যাদের নাম শুনলাম তারা এই প্রজন্মের। তো আমার মনে হয় মূল্যায়ন করার আগে দুটো কথা বলে নেই। স্রষ্টা এবং সমালোচক, এদের একটা দ্বান্দ্বিক সম্পর্ক যদি বলি, দ্বান্দ্বিক তত্ত্ব শব্দটি ব্যবহার করতে চাচ্ছি না আমি, এগিয়ে যায়, এবং সমালোচককে কিন্তু একটু অ্যাডভান্স থাকতে হয়। সময়ের প্রেক্ষাপটে সামগ্রিক বিষয়ে যিনি সমালোচনা করবেন তাকে কিন্তু এগিয়ে থাকতে হয়, পিছু নয়, ফলো নয়। ফলো তো আমি করছি যেটা, কিন্তু এগিয়ে থাকলে আমার পার্সপেক্টিভটা ডেফিনেটলি ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ আমি আরো গভীরভাবে পাবো এবং সমালোচনার সম্মুখীন হব, যেটা আমি সবসময় জানি, মামুন এরা জানে যে আমি কি পরিমাণ সমালোচনা সামনে আসতে পারি। ঘুরতির পরে আমি কিন্তু ওপেন এয়ার সমালোচনা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির সামনে, হাজার হাজার ছাত্রছাত্রী, ওপেন। একদল আমাকে বললো যে পৃথিবীর শ্রেষ্ঠ ছবি, আরেক দল বললো যে কিচ্ছু হয়নি, ফেলে দাও। তো এই দুটো কিন্তু আমি বহন করেছি এবং খুব খুশি করে বহন করেছি। আমি কোনো কিন্তু দোষ দিইনি আমার দর্শকদের, কারণ দর্শক প্রস্তুত ছিল না, দর্শক এ ধরনের ছবির জন্য প্রস্তুত ছিল না, আমরা প্রস্তুত করিনি। জহির রায়হান চলে গেছে, বা জহির রায়হানের সঙ্গে যারা, সালাউদ্দিন সাহেব এরা যারা ছিলেন,
তারা যে ক্ষেত্রটা তৈরি করেছিলেন সেটা একটা ভাঙচুর হয়ে গেল, তাই না? মাফিয়া ঢুকলো, চলচ্চিত্র মাফিয়া, তোমরা জানো না যে কি ভয়ঙ্কর মাফিয়া আবার ঢুকছে, আবার ঢোকার চেষ্টা করছে। তো এই জন্য একটু পিছিয়ে থাকা, কিন্তু ফিল্ম সোসাইটি গুলো সেই সময় তোমার তাদের তাদের কাজগুলোকে রেখেছে। তো আমরা আমার মনে হয় যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, যেটা খুব প্রকট হয়ে গেছে। আমাদের প্রস্তুতির অভাবটা কোথায় হলো? এই যে আমরা তো আগে থেকে বুঝতে পারছি যে প্রযুক্তিতে একটা পরিবর্তন আসতে হয়। ঘটক বলেছিলেন কি, আমার গুরু, আমি চলচ্চিত্রে থেকে যদি আর একটা শক্তিশালী কিছু পাই, লাথি মারবো ফিল্মে। এই লাথিটা কিন্তু সেই লাথি নয়, এই লাথিটা হলো আরেকটি অস্ত্রকে ধরার। তো সেই অস্ত্রটার জন্য আমরা কোনো প্রস্তুতি নিই নাই। আমি সবাইকে বলবো যে এফডিসি হোক বা শিল্পের অন্যান্য জায়গায় যারা কাজ করছেন, ইলেকট্রনিক মাধ্যম আসলো, তারাও কিন্তু প্রস্তুতি নেয়, কিছুটা অপ্রস্তুত, জোড়াতালি দিয়ে এই অস্ত্রটাকে হাতে তুলে নেওয়া হয়েছে। তারপরও আমি তো বলবো ইয়াঙ্গার জেনারেশন আশ্চর্যজনক ভাবে, আমি কিন্তু ওই একটা কথাতে বিশ্বাস করি না যে হাজার হাজার ছবি বানাতে হবে। আমার একজন গুরু শিক্ষক বলতেন, ইতর প্রাণী প্রসব বেশি করে। তো আমি কথাটা মাত্রে নিয়েছি, ইতর প্রাণীর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু প্রসবের ব্যাপারে আমার আপত্তি আছে। তো অসংখ্য প্রসব হচ্ছে, কিন্তু যারা করছে এর ভেতরেও তারা কিন্তু এক ধরনের যে প্রস্তুতির যে হেল্পটা এবং প্রযুক্তির যে হেল্পটা, এটা প্রয়োজন। কারণ আমি প্রেক্ষাপট তৈরি করছি আমার মানসিক, কিন্তু আমার প্রযুক্তিকে আমার হাতে তুলে এনে সেটা তৈরি, আজকে আমাকে একটা ভালো ক্যামেরা পার্সন দিতে হবে, যিনি ডিজিটাল ওয়ার্ড এডিটিং বিভিন্ন, যে আজকে তোমার সঙ্গে জুমে মিট করলাম, এটা আমি শিখলাম আজকে এখানে বসে, ৭৫ বছর বয়সে এসে আমি আজকে এই কানেক্ট গুলো করলাম। সহজ, কিন্তু একটা তো সাপোর্ট লাগে। তো দুটো দিক আমাদের একটু কমতি হয়েছে। একটা হলো চলচ্চিত্র চর্চার ওই একটা দিক, তোমার সমালোচনা সাহিত্য বা এটা হয়নি। আমি আশা করবো তোমাদের কাছ থেকে, তোমরা খুব সুন্দরভাবে এই বিস্তারটা ঘটাচ্ছ। আর পাশাপাশি এইটাকে করায়ত্ত করার জন্য প্রযুক্তি দাস না হয়ে প্রযুক্তিকে দাস বানানো, এটা এখন আমাদের করতে হবে। অনেক ধন্যবাদ, কিছুটা ধারণা পাওয়া গেল। তবে আমার যে পরবর্তী জিজ্ঞাসা সেটা হচ্ছে যে চলচ্চিত্র বানানো এবং দেখানো এটা তো সব নয়, এর সঙ্গে জড়িত একটা বিশাল বড় একটা ব্যবস্থাপনা, একটা পরিমণ্ডল, এবং চলচ্চিত্রের মতো এত জটিল, বিস্তৃত এবং বাস্তবতা সম্পৃক্ত শৈল্পিক পরিমণ্ডল সম্ভবত খুব কম মাধ্যমের আছে। হ্যাঁ, এক্ষেত্রে রয়েছে ছবি বানানো, ছবির অর্থায়ন, প্রযোজনা, ছবির পরিবেশনা, বিপণন, ছবির দর্শক, ছবির হল, ছবির সমালোচনা, এই তা অনেক কিছু রয়েছে। হ্যাঁ, সেটা মিলে যে একটা সামগ্রিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটা কি যথাযথভাবে আমাদের দেশে গড়ে উঠেছে? এবং সেখানে কি পেশাদারিত্বের ব্যাপারটা আমরা লক্ষ্য করছি? কারণ আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই যে এফডিসি, আপনি নিজেও এফডিসির পরিচালক ছিলেন কয়েক বছর, আমি সেই প্রসঙ্গে পরে আসবো আপনার অভিজ্ঞতা শুনতে। এই এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজ থেকে প্রায় ৬৫ বছর আগে। সেই মধ্য ৫০ তিনি তৈরি করেছেন যখন মন্ত্রী ছিলেন, একটা স্বপ্ন নিয়ে, একটা দূরদৃষ্টি নিয়ে। সেই স্বপ্ন এবং সেই দূরদৃষ্টির কি বাস্তবায়ন আমরা পেলাম? আমি এইটাই জানতে চাইছি, আমাদের চলচ্চিত্রিক পরিমণ্ডল, পরিবেশটা নিয়ে আপনার অবস্থান, মূল্যায়ন, কোথায় সংকটগুলো এবং সেগুলো উত্তরণের পথ আপনি নিজে একজন অনুশীলনকারী হিসাবে, একজন প্রশাসক হিসেবে, একজন মাঠের মানুষ হিসেবে কিভাবে দেখেন? আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটু খোলাখুলি কথা বলা দরকার আছে। প্রশ্নটা খুব জটিল নয়, এটাই এই সময়ের প্রশ্ন, এবং তোমরা তো করবেই, কারণ তোমরা যদি আমাদেরকে মুখোমুখি না করো তাহলে তো এগোবে না কোনো কিছুই। হ্যাঁ, ওই যে পুনেতে একটু ফিরে যায়, পুনেতে যাওয়ার পর দেখলাম যে পরিমণ্ডলটি বিরাট ব্যাপার। প্রস্তুতির দুটো দিক থাকে, একটা হলো
বই পুস্তক এটা ওটার ছবি, অসংখ্য ছবি দেখেছি, যেটা ফিল্মস্টাডিতে এখানে দেখতাম তার 3 গুণ 4 গুণ, দিনের মধ্যে 4টা ছবিও দেখেছি। কিন্তু পাশাপাশি মানুষের জীবন বোধের যে পঠনগুলো রয়েছে, সেই পঠনগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে এসছে, যেটা আমাদেরকে তৈরি হতে, আজকে একজন সাইদ মির্জা তৈরি হতে, এমনকি কমার্শিয়াল ছবির ভালো নির্মাতা আমার ব্যাচমেট বিধু বিনোদ চোপড়া, তার কথাই যদি বলি, তাকে কিন্তু প্রস্তুত করেছে। বিধুর ছবি কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল, হাইলি সাকসেসফুল, কিন্তু ফেলে দেওয়া যায় না যে এটা কি নো। সাইদ মির্জার কথা নাই বললাম, আমার ব্যাচমেট, আমরা একসঙ্গে করেছি। আর নাসিরুদ্দিন শাহর মতো আমার ব্যাচমেট হিসেবে পেয়েছি, ওমপুরীকে পেয়েছি আমার জুনিয়র হিসেবে। তো এই পরিমণ্ডলটা, একটা সুন্দর শব্দ পেলাম আমি আজকে, এই পরিমণ্ডলটা তৈরি করতে আমাদের ব্যর্থতা আছে, আমরা করতে পারিনি। প্রচেষ্টার কথা বলি একটু। আলমগীর কবি যখন ফিরে আসলাম, কবি ভাই আমাকে বললেন যে শোনো, ছবি বানানোর চেয়ে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যোদ্ধা তৈরি করতে হবে। এই যে প্রশিক্ষণ, যে ব্যাপারটি সীমিত ক্ষমতার মধ্যে, সীমিত লোকবল, সীমিত, কারণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তো প্রয়োজন। উনি অর্গানাইজ করলেন, আর্কাইভের জন্ম হয়েছে। আর্কাইভের জন্মের পেছনে আমি কমিটির সদস্য ছিলাম, এবং আজকে এখানে দুঃখের সঙ্গে বলতে হয়, এই কমিটির কোনো মিটিং এ কাউকে আমি পাই নাই যারা আজকে বড় গলায় বলেন যে আর্কাইভের কথা বলেন। আমি এফডিসির এমডির রুমে বসে, এমডি বৃদ্ধ মানুষ, উনি চলচ্চিত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সংস্কৃতি মানুষ। উনি বললেন যে বাবা তুমি এখানে বসে কাজ করো, কি লাগবে টাকবে বলো, খাওয়া দাওয়া দুপুরে আসবে করো। আমি একটা হ্যান্ড পাইনি, একেবারে কাগজ কলম আছে, বের করে দিতে, দেখাতে পারে দিতে, নিজেকে যে আর্কাইভ হলো। আর্কাইভিং ইনস্টিটিউট তখন প্রথমে শুরু হয়েছিল। রৌফ সাহেবকে পেলাম, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, আমি বললাম না, চাকরি করবো না। তো ঢুকলাম তোমার এই আলমগীর কবিরের তত্ত্বাবধানে প্রথম ফিল্ম কোর্স। কেন বলছি কথাটা, নিজের গৌরবটা কোথায়, এবং তোমার কথার সঙ্গে সঙ্গতি রেখে বলছি, ওই পরিমণ্ডল থেকে যারা তৈরি হলো, বলি প্রয়াত তারেক মাসুদ সরাসরি, তানভীর মোকাম্মেল সরাসরি, মোর্শেদুল ইসলাম সরাসরি, মানজারে হাসিন মুরাদ সরাসরি। তো এই ধরনের একটা জেনারেশন তৈরি হলো যারা তাদের ব্যাপ্তিটাকে পরবর্তীতে বিস্তার ঘটাতে পেরেছে তাদের কর্মক্ষেত্রে আজ পর্যন্ত করছে। সুতরাং ফসল যে ফলানো যায় না তা নয়, কিন্তু আমরা 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 এটা কন্টিনিউটি রাখতে পারিনি। অনেক কষ্টের পর ফিল্ম ইনস্টিটিউট হলো, যেটাকে বিসিটিআই বলা হয়, একটু সমালোচনা করবো। ওটা নিমকোর এক্সটেনশন হয়েছে। নিরস তরুরাজ ওই শুষ্কং কাষ্ঠং নিষ্ঠিষ্ঠতি অগ্রে, শুকনো একটা গাছ তিষ্ঠতি অগ্রে, অগ্রে আছে, ওইখানে ঋত্বিক ঘটক নেই, ওইখানে পাগল কেউ নেই যে রাত্রির সময় দরজায় লাথি মেরে বলবে ফিল্ম মেকাররা ঘুমায় না, গাছতলা নিয়ে যে বলবে যে আজকে জাপানি ছবি নিয়ে কথা বলবো, কুরোসাওয়াকে নিয়ে কথা বলবো, ওজুকে নিয়ে কথা বলবো। এই মানুষগুলো কোথায়? আমাদের সঙ্গে কিন্তু কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই, একজন দুজন খুব চেষ্টা করছে এখানে, কিন্তু পরিবেশটা, পরিমণ্ডল অ্যাবসলিউটলি নট দেয়ার, ড্রাই। চাকরি করছে, চাকরি করে কোনোদিন বলয় তৈরি করা যায় না, পরিমণ্ডল তৈরি করা যায় না। আমি আমার জীবনে ব্যর্থতা তোমাদের সামনে বলছি, চাকরি মোহ। যখন ঘুরটি করে সর্বশান্ত হলাম, ওর গয়না বন্ধক দিয়ে সে আজ পর্যন্ত 42 বছর তুলতে পারিনি। এই চাকরি ঢুকলাম, চাকরি কিন্তু একটা ভয়ানক খারাপ জিনিস। কোন সেন্সে চাকরি করছি, এই যে এই ধরনের, দিন শেষে একটা পয়সা আসবে। তো এটা আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে ব্যক্তিগত কথা। আর এফডিসি সম্পর্কে বলি, এফডিসি সম্পর্কে আমি পরের প্রসঙ্গেই যাব, এফডিসি এরপরে। কিন্তু এখান থেকে আপনার সিদ্ধান্ত কি, এখান থেকে সিদ্ধান্তটা কি যে আপনি এই সংকটের উত্তরণের সিদ্ধান্ত হলো পরিমণ্ডল তৈরি করতে হবে। হ্যাঁ, কিভাবে? ফিল্ম ইনস্টিটিউটের দরজা খুলে দিতে হবে, এবং এ ধরনের যারা আজও সংগ্রাম করে
কোর্স গুলো করছে, এই যে মুভিয়ানার বেলায়েত আছে, এখানে তোমরা আছো, তাদেরকে সাহায্য সহযোগিতা দিতে হবে। আমি হাত পেতে টাকার কথা বলছি না, ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন বিষয়ে সাহায্য করা হোক, আমি টাকা দিয়ে চালাবার কথা বলছি, খাটুক, সেটা করতে হবে, কিন্তু বটলনেক যেন তৈরি না হয়, বটলনেক যেন তৈরি না। টাকার কথা, টাকা তো দিচ্ছে সরকার, তো কোটি কোটি টাকা অনুদান হিসেবে দিচ্ছে, এগুলো কি কাজে লাগছে? এগুলো কি সরকারি ব্যবহার হচ্ছে? যাচ্ছি যাচ্ছি, টাকাই সব নয়, টাকাই সব নয়। কার হাতে যাচ্ছে অনুদান? সে কি পরিমণ্ডল পাচ্ছে যেখান থেকে যে স্টেপের সে চিত্রায়ন করবে, জীবনটাকে তুলে ধরবে, জীবনকে প্রশ্ন করবে, একটা কমার্শিয়ালি সাকসেসফুল হোক, অসুবিধা কি? কিন্তু আমার মনে হয় এই একটা দিক অন্ধ রেখে টাকাই সব নয় সেটা প্রমাণ তুমি বলে ফেললে। আমি আমি নিজেও বলছি, দু একটি ছবি ছাড়া কাজে লাগেনি, একেবারে অপচয়, অপাত্রে দান, এবং এগুলো পণ্ডশ্রম হয়েছে, এগুলো আমাদের জনগণের অর্থের একটা অপচয় হয়েছে আমি মনে করি। আমি বলবো এটার জন্য কিন্তু আমি আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি, কারণ আমি তার সঙ্গে 5 বছর কাজ করেছি বিটিভির মহাপরিচালক হিসেবে। অত্যন্ত প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ তিনি, বঙ্গবন্ধুর কন্যা তো আছেই, গণতান্ত্রিক, সন্দেহ নেই। কিন্তু আমার সৈন্য সামন্তগুলো কি করছে এটা কিন্তু আমি আমার একটা লেখা বেরিয়েছে কালের কণ্ঠে কদিন আগে, এই পোস্ট এডিটর হিসাবে, একটু পারলে সবাইকে বলে দিই একটু পড়তে। এখানে আমি কিছু প্রশ্ন করেছি, তো আমি তোমার সঙ্গে একমত, ইয়েস, বলার এটা তৈরি হয়নি। এবং কিন্তু এফডিসিতে আমরা তাহলে এবার এফডিসির প্রসঙ্গে চলে যাচ্ছে, কারণ আপনি ঘুরে ফিরে এফডিসিতে আসছেন। এই যে এফডিসিতে আপনি কয়েকটা বছর কাটালেন, একদম ভেতর থেকে দেখলেন, আমাদের কিন্তু এফডিসি সম্পর্কে ধারণাটা, আমার ধারণা সবারই অস্বচ্ছ এবং অসম্পূর্ণ, এবং আমাদের যে সুস্থ চলচ্চিত্র বা বিকল্প চলচ্চিত্রের যুক্ত যারা, তারা এক প্রকার অভিমান করে এফডিসি থেকে দূরেই সরেছিলেন নিজেদেরকে আর কি। এটা সম্ভবত একটা ক্ষতির কারণই হয়েছে শেষ বিচারে। তবে আপনি আমাকে বলুন, সেই এফডিসির ব্যর্থতার কারণটা কোথায়? এফডিসি কে কিভাবে জনগণের প্রতিষ্ঠান, জনগণের কাজে লাগানো যেতে পারে, এবং এই পরিমণ্ডল, এই বলয়টি তৈরি ক্ষেত্রে এফডিসির কোনো ভূমিকা কি আপনি দেখেন কিনা? আপনি একজন ভেতরের মানুষ হিসেবে যদি একটু বলতেন। এফডিসির সূত্রপাত আমরা সবাই জানি, বঙ্গবন্ধুর কথা আমরা সবাই জানি, করলেন, কিন্তু দায়িত্ব তো ছিল যারা প্রথম দিকে যারা এফডিসির দায়িত্বে ছিলেন, নাজির আহমদ সাহেবের মতো মানুষটা ছিলেন, তারা কিন্তু এফডিসি কে একটা সৃষ্টিশীল পরিমণ্ডলের আবহাওয়াটা তৈরি করতে পেরেছিলেন। সেই সময়কার ছবিগুলোর দিকে তাকালেও বোঝা যাবে, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এবং এদের দিকে তাকালে, এমনকি এই যে কমার্শিয়াল মেকার যারা আছেন সেই সময়কার, তারাও কিন্তু যে ছবিগুলো করেছেন নামের দিকে তাকে, নাম কিন্তু অনেক কিছু, নামের দিকে যদি তাকাই দেখবো ঠিক আছে, কিন্তু খারাপ ছিল না। যা হয় এই, হ্যাঁ, বিগিনিংটা খুবই সুন্দর। কোন চলচ্চিত্র এই ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে খুব কম আছে, মতো বিগিনিং এত সুন্দর ভাবে হয়নি। এক সুন্দর হাতে করেছিল এফডিসি, কিন্তু ধীরে ধীরে যে একটা চক্র তারা ঢুকে গেল, এটাকে শুধুমাত্র বিনোদন মাধ্যম নয়, একটা জিদ থেকে, আমার যেটা মনে হয়েছিল, একটা জিদ থেকে যে আমাদের সংস্কৃতি 52 ভাষা আন্দোলনের ফল তো এফডিসি বঙ্গবন্ধুর হাতে হয়েছে, এটাকে ধ্বংস করতে হবে। ধ্বংস করতে হলে কি হবে? এটাকে করায়ত্ত করা। যে কালচারটা ঢুকলো, আমি নামটা বলতে চাই না, উদ্ভট কালচার ঢুকলো, সেই কালচারের সঙ্গে আসতে হলো কাটপিস কালচার। সেই এরা এসে একটা অবক্ষয়ের বাণী ঢুকিয়ে ফেললো। আমি ঢুকলাম, আমার নিজের ভূমি, আমি ঢুকলাম যখন ঘুরটি ব্যর্থ হলো। ঘুরটির কিন্তু একটি ফ্রেমও আমি এফডিসির করিনি, একটি যন্ত্রপাতি এফডিসির ভেতর থেকে ব্যবহার করা হয়নি। আলমগীর কবিরের ক্যামেরা দিয়ে কিন্তু লাইট সানগান দিয়ে এফডিসি শুটিং হয়েছে, নো নট এ সিঙ্গল থিং। শুধুমাত্র ফাইনাল কাজ করার বাইরে তখন ছিল না কোনো ব্যবস্থা। ফাইনাল সম্পাদনা এবং রি রেকর্ডিং, এই সাউন্ডের গান রেকর্ডও কিন্তু এফডিসিতে হয়নি। গান আমি করেছিলাম এফ সাথে, তখন ইফসা বলে একটা স্টুডিও ছিল,
তো সুতরাং এফডিসির প্রতি আমারও একটা ভীষণ রকমের অবজ্ঞা ছিল। তো ঢোকার পরে সামান্য যেটুকু করতে পেরেছি, দরজাটা খুলতে পেরেছিলাম। সবাই একটু পরিহার করতো, সামাজিক পরিবেশ বা পারিবারিক পরিবেশ ছিল না। এটা থেকে একটা একটা পথ দেখাবার ব্যাপারটুকু যতটুকু পারি, তখন সামরিক বাহিনীর এমডি হিসেবে ছিলেন, আমি অপারেটিভ। এবং আমার আমার মনে হয় যে সেই সময় আমরা আজকে ডিসিজি যে লেখাটা লিখছি তার ভিতরে আছে যে আমরা কি কি করেছিলাম। এটা বিরাট ফেসবুক দেওয়ার দরকার নেই, এই দরজাটা খুলে দেওয়ার কাজটা আমরা করেছিলাম। পরবর্তীতে পরিচালক সমিতিকে একটা অবস্থান দেওয়া, শিল্পী সমিতিকে একটা অবস্থান দেওয়া, প্রযোজক সমিতি অতটা প্রাথমিকভাবে আমরা এক্সপেক্টও করিনি, কিন্তু তারপরে তারাও একটা অবস্থান নিয়েছিল এবং একটা পরিবেশ ফেরানো হয়েছিল, কিন্তু বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। এবং একটা পর্যায়ে ব্যুরোক্রেসি দুটো ভাবে এফডিসি কে দেখেছে পোস্টিং গুলো। একটা হলো যে তাদের পদগুলোকে একটা জায়গায় দিতে হবে এবং জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারিকে দিতে হবে। 2 নম্বর হলো আরেকটা, আসলে আমি নাও বলি, আরেকটা ব্যাপার থাকে, এই ধরনের সংস্থায় গেলে কিছু ব্যাপার হয়। তো ধীরে ধীরে আমি ছেড়ে দিলাম, 92-তে আমি ছেড়ে দিয়েছি, তো বছর 10-এর বছর ছিলাম। কিন্তু আপনার পরেও কিন্তু আপনার পরেও একজন সৃজনশীল ব্যক্তি কিন্তু পরিচালক হয়েছিলেন, নাট্য জগতের সঙ্গে যুক্ত একজন, তাই না? আপনার পরেও বোধহয় এফডিসির মহাপরিচালক হয়েছিলেন, নাট্য জগতের একজন নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়কে। পীযূষ কিছুদিনের জন্য হয়েছিল। তো ফলে একেবারেই যে সৃজনশীল মানুষরা ছিল না, শুধুই যে আমলাদের ঘাড়ে সব দোষগুলো চাপিয়ে দেওয়া। আমি আর নাম বলতে পারবো না, উনি ছাড়া বলতে পারবো না, কোনো নাম বলতে পারবো না। এখানে যদি আমরা এখন একজন এমডি, আমার পরে যিনি এমডি হয়েছিলেন, তার কথা যদি বলি, তাকে খুব সৃজনশীল মানুষ হিসেবে আমরা জানতাম না কখনোই, এবং তিনি তার সৃজনশীলতার কোনো স্বাক্ষর তো রাখেননি, ডিস্ট্রয় করে দিয়ে গেছেন পুরোপুরি ভাবে। এখন এটাকে ঠিক করার কি উপায় বলে আপনি মনে করেন, সংক্ষেপে কোন উপায় কি আছে? ওই যে তোমার পরিবেশ, আমি খুব একটা ভাবিনি, কিন্তু আমার মনে হয় 14 তলা বিল্ডিং উঠছে একটা। ইউ নো, না আমার কোন ধারণাই নেই। আমার শুধু একটা প্রশ্ন, যেখানে আমার উত্তরটা পাবে, অবকাঠামো 14 তলা কি ছোঁয়ার জন্য? ওখানে কি চড়ুই পাখি থাকবে না বাবুই পাখি থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনার মানে প্ল্যানিং নেই। প্ল্যানিং গুলো আমার সময় আমি একটা বড় কাজ করেছি, বঙ্গবন্ধু ফিল্ম সিটি, যেটা এই জমি অধিগ্রহণ করেছি এবং মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন ওইখানে যে জনগণের সঙ্গে বৈঠক করে আমি আজকে 30 বছর না 40 বছর পার হয়ে গেল, কিচ্ছু হয়নি ওটাতে। এত বড় একটা সম্পদ পড়ে আছে। আজকে ফিল্ম সিটির কনসেপ্ট একটু ভিন্ন হয়ে গেছে। আমরা ডেলিগেশন পাঠাবো 3 জনকে, আমি যাবো না, আমি দেখেছি ফিল্ম সিটি। মোস্তফা মান্নান সাহেব ছিলেন আমার এমডি, তাকে ডেলিগেট প্রধান করে আমরা পাঠাবো, কারণ উনি দেখে আসতে আমাদের কাজে দেবে। মহিউদ্দিন ফারুক প্রয়াত, মন্ত্রণালয় থেকে বলল যে সরকারি ডেলিগেশনে অ্যাডিশনাল সেক্রেটারি বা কমপক্ষে জয়েন্ট সেক্রেটারি লেভেলের কেউ না থাকলে যেতে পারে। তখন আমরা জবাব দিলাম যে না, এটা তো কোনো ডেলিগেশন নয়, এটা হলো একটা স্টাডি, মূল্যায়নের জন্য যাবে যারা এসে এটাকে স্থাপন কাজ করবে। ওরা বললো যে আমাদের জয়েন্ট সেক্রেটারি, এরা সব ক্রিয়েটিভ, অ্যাডিশনাল সেক্রেটারি ক্রিয়েটিভ, জবাব দিয়ে সব বাতিল করে দেবে। যাই হোক, এভাবেই বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে এখানে। আমার মনে হয় যে এই ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিতে হবে, পাশাপাশি ওই তৈরির ব্যাপারটি এফডিসিতে সম্ভব, খুবই সম্ভব, খুবই সম্ভব। কি রিসেপটিভ ছেলে মেয়েগুলো আজকাল, 2 সেকেন্ডের মধ্যে ধরে ফেলে। আমি বিশ্বাস করি, দেখা যাক, আশা করি একজন সুযোগ্য নেতৃত্ব আমরা পাবো যিনি এটাকে পাল্টে দেবেন আর কি, পাল্টাতে পারবেন আর কি। আমরা পরের প্রসঙ্গে যাই। হ্যাঁ, আপনি এর আগে একটা ছোট্ট একটা প্রসঙ্গে বলছিলেন ফিল্ম সোসাইটি মুভমেন্টের কথা, আপনারা তার ভেতর দিয়ে উঠে এসেছেন। ফিল্ম সোসাইটি মুভমেন্ট বলুন বা শর্ট ফিল্ম ফোরাম বলুন বা বিকল্প চলচ্চিত্রের সংগঠনগুলো বলুন, এগুলোর এখন বর্তমান বাস্তবতায় এসবের কি ভূমিকা আছে বা থাকা উচিত, বা তাদেরকে কি নতুন ভাবে
ভাবনা দরকার আছে কিনা, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আর কি, যে এই সময় আপনার কোনো চিন্তা হ্যাঁ, রয়েছে এটা কিনা এই এই আন্দোলনটা প্রশ্নটি নিয়ে। আমার ভেতরেও আসে। হুম, হুম, আসলে এই ফিল্ম সোসাইটি মুভমেন্ট, ফিল্ম সোসাইটি, শর্ট ফিল্ম ফোরাম বা এই ধরনের যে ফোরামগুলো হয়েছে, এগুলো ফ্যাশন যেন না হয়ে যায়। একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন এগুলো ফ্যাশন। কি আমি অমুক সোসাইটির মেম্বার, সেজে গুজে যাই, তখন আমাদের সময় 20 টাকা 30 টাকা দিতে হতো, যাই, দেখলাম, বেরিয়ে চলে আসলাম। ফলো আপটা হতো না কয়েকটা সোসাইটি ছাড়া। আর আমাদের দেশে তো একটা ব্যাপার আছে, যেটার পেছনে আমরা একবার দেখি যে সামনে এটা আছে, আমরা সব ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, লক্ষ লক্ষ কোটি কোটি গার্মেন্ট, এই এত বলতে হবে না কি। তো ফিল্ম সোসাইটির একই অবস্থা হয়েছিল। তারপরে আবার ফিল্ম সোসাইটির গলা টিপে ধরলো একটি সরকার, কালা কানুন করলো নানাভাবে। আমাকে আমিও আমাকেও ধরে নিয়ে গেছিল একটি সংস্থা, বিশেষ বিশেষ সংস্থা। তো যাওয়ার সময় আমার মা আমার পকেটে 10টা টাকা দিয়ে বললেন, তাদের নানা রকম, যে ভদ্রলোক এসেছিলেন খুব ভদ্রলোক মানুষ, উনি চলেন একটু যেতে হবে, আমি কিছু প্রশ্ন করবো আপনাকে। আপনারা যে কি ধরনের প্রশ্ন করবেন, চলেন, কোনো অসুবিধা নেই। না, আপনাদের অর্থায়ন কোথা থেকে, কে যেন বুঝিয়েছে সরকারকে তৎকালীন না এই এই টাকাগুলো। গল্পগুলো নয়, মানে আসলে এদেরকে নতুন ভাবে কি ভাবার সুযোগ রয়েছে, এদের নতুন হ্যাঁ, কি ভূমিকা সুযোগটা পালন, তো ওইখান এই থেকে যে আসতে হবে। পরিমণ্ডল, এই যে আমি পরিমণ্ডল বলছি, বলয়টার কথা বলছি আমরা, এটা হ্যাঁ, কি এখন শুধু ছবি দেখিয়ে ছবি আলোচনা করে করা সম্ভব, নাকি অন্য কোনো ভূমিকা? যেমন মামুন আছে এখানে, মামুনরা গত কিছুদিন ধরে চিৎকার করছে একটা চলচ্চিত্র কেন্দ্র করার জন্য, এবং নানা রকম সামাজিক বা আন্দোলনের ডাক দিচ্ছে। সিনেমা হল কেন বন্ধ হয়ে যাচ্ছে, কেন একটা ছবি নামিয়ে দেওয়া হচ্ছে হল থেকে, কেন অনুদানগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে না, জবাবদিহিতা, নাকি এই সমস্ত ক্ষেত্রে তারা কাজ করতে পারে বলে ঠিক আপনার মনে আছে, হয়? এই এই ক্ষোভগুলো তো আমাদের ভিতর রয়েছেই। হুম, হুম। কিন্তু আমি আমি কিন্তু ঘুরে ফিরে ওই একটি জায়গাতেই যাব, যে প্রস্তুতিহীনতা। সরকার দিচ্ছে, টাকা দিচ্ছে, সরকার এটা করছে ওটা করছে, সবকিছু করছে, কিন্তু প্রস্তুতহীনতার কারণে এটা ইউটিলাইজেশনটা হচ্ছে না। যদি ওই জায়গাটা ঠিক না হয়, বিল্ডিং তুলে কোনো লাভ নেই। এই আচ্ছা 14 তলা বিল্ডিং তুলে কোনো লাভ নেই, আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার কথা। হ্যাঁ, আমরা কথায় কথা কিন্তু মোটামুটি অনুষ্ঠানের একটা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এখন আমি আপনার নিজের চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন বা পরিকল্পনা, আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম আপনি গুড্ডির 40 বছর পরে আবার দুটো ছবি করার কথা ভাবছিলেন, বোবা মাটি বা একটা ক্রান্তিকাল ইত্যাদি শুনছিলাম। আপনার কি চলচ্চিত্রের বিষয়ে আর কোনো স্বপ্ন বা পরিকল্পনা এখন রয়েছে? এটা ছবি বানাতেই বা না, কোনো কথা নয়, এটা বই লেখা যেতে পারে বা অন্য কোনো কাজও করা। আপনার স্বপ্নগুলো সম্পর্কে শুনতে চাই, আপনার পরিকল্পনাগুলো হ্যাঁ, স্বপ্ন, ছবিকে ঘিরে। স্বপ্ন থাকে। তো বোবা মাটি আমার পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট আছে। ডাক্তারের একটু নিষেধাজ্ঞা আছে, কারণ পুরো ছবিটা নৌকাতে, এবং একটা জার্নি ফ্রম রৌমারি থেকে বাদামতলী ঘাট পর্যন্ত। আহ, এই জার্নির দুপাশটা হলো আমার বাংলাদেশ, নদী আমার নদী, নৌকা আমার নৌকা। এই প্রকট উৎকট রাজনীতি ছবি কিন্তু নয়, জীবনের ছবি। এই স্ক্রিপ্ট আমার পূর্ণাঙ্গ তৈরি আছে। দেখা যাক, আমি যদি শরীর খোলায়। আমি হুইল চেয়ারে আছি, কিন্তু হুইল চেয়ারে বসে করা সম্ভব। আজকে তো কথা বলছি, হুইল চেয়ারে বসেই কথা বলছি। আর ক্রান্তিকাল প্রজেক্টটা আপাতত আমি এটার সঙ্গে নেই। কেন? কারণ এটা একটা অর্থায়ন বাইরের থেকে আসার কথা ছিল। আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমি কখনো কিন্তু বাইরে থেকে কোনো শিল্পী এনে কাজ করাইনি। কিছুটা আমার আছে যে আমাদের শিল্পী কাজ করবে। শুধুমাত্র এই বোবা মাটির জন্য অম্পুরির সঙ্গে আমার কথা হয়েছিল। নৌকার মাঝি বিহারি 47 চলে এসছে, তার বাবা। তো অম্পুরির যে চেহারা সেই হয়ে যেত। আচ্ছা, যাই হোক। তো হ্যাঁ, আর লেখালেখি এই করোনা কালে, এটা সত্যি একটা ভালো প্রশ্ন। প্রচুর লেখা, এগুলোকে সব কম্পাইল করছি, লিখছিও, এবং পাবলিকেশন গুলো যাবে। আর একটা বলে রাখি যে এই এই যে সময়টা যাচ্ছে আর কি, এই সময়ের ভেতর আরো কিছু চিন্তা ভাবনা যেগুলো আছে, এই চিন্তাগুলোকে আমি একটা জায়গায় আনার চেষ্টা করছি, নিজেকে একটু বোঝাবার চেষ্টা করছি।
এটুকুই বলা যেতে পারে। ছবি অবশ্যই করব। আচ্ছা, বাহ, আমরা স্যার আশায় থাকলাম, প্রতীক্ষায় থাকলাম। আমাদের আরেকটি প্রশ্ন, এটি খুবই প্রাসঙ্গিক, এবং আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, একজন ইতিহাস সচেতন মানুষ, রাজনীতি সচেতন মানুষ। আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তির একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আগামী বছর আমাদের সুবর্ণ জয়ন্তী পালিত হবে। তো এই দেশটাকে ঘিরে, এই দেশে কি অর্জন, কি বিসর্জন, এর সামনের পথ কি, এই দেশকে ঘিরে আপনার কি ভাবনা, আপনার কি স্বপ্ন, আপনার কি মূল্যায়ন? আমি দেশকে ভালোবাসি, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। অভাব, অভিযোগ, ক্ষুব্ধ হওয়া সবসময় থাকবে, কিন্তু তারপরেও দেশ আমারই দেশ, এবং দেশের মাটিতে আমার জন্ম, দেশে রয়েছি আমি। আমি বম্বে থেকে যাইনি, বা বিদেশে আমি 9 বছর বিদেশে ছিলাম, ছিটকে পেরিয়ে চলে এসেছি। মৃত্যু তো ওখানে বাংলাদেশে হবে। তো আমি পজিটিভ দেখি, পজিটিভ দেখি। কারণ এই যে তোমরা যে অর্গানাইজ করছো, আমার ক্ষেত্রে যদি বলা হয়, একটা ভীষণ রকমের পজিটিভ। এই মূল্যায়নটি কিন্তু আগে হয়নি কখনো, আমরা কিন্তু ফেস করিনি, আমাদের সময় ফেস করা উচিত ছিল। তাহলে করে হতো, তাহলে আজকে আমরা যদি জহিরানকে আজকে সামনে পেতাম, ওরে বাপরে কত কিছু জানতে পারতাম। কবির ভাইকে পেয়েছি কিছুটা, কিন্তু তারপরেও যদি আজকের দিনে পেতাম, তাহলে কবির ভাইয়ের কাছ থেকেও একটা মূল্যায়ন আমরা পেতাম। আমি এই ধরনের যোদ্ধাদের কথা বলছি, দুজনের কথা বললাম আমি, আরো অনেকেই আছে। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সে শুধু মুক্তিযোদ্ধাই নয়, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশাল তার ভূমিকা রয়েছে, এবং সে কিন্তু সবসময় চিন্তা করে, সবসময় চিন্তা করে। হ্যাঁ, এবং একটু বেশি চিন্তা করলে সে এই চুলরণ করতে করতে আমাকে ফোন করে। বাংলাদেশ, বাংলাদেশ বিষয়ে আপনার শেষ শেষ মন্তব্য কি, বা শেষ বক্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ আমরা যে প্রসঙ্গে কথা বলছি, বাংলাদেশের সম্পর্কে? জয় বাংলা। তো অনেক ধন্যবাদ জাকির ভাই। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আমরা এখন কিছু মুক্ত আলোচনায় যাব, কিছু প্রশ্নোত্তর নেব, এবং এরপরে আপনি একটা উপসংহার বক্তব্য, সমাপ্তি বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানে এগিয়ে টানবেন আর কি। আমার ওটাই, আমি খুব ইগার। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। আমাদের দর্শক শ্রোতারা আবার খুব লাজুক প্রকৃতির মানুষ, আমার অভিজ্ঞতা আমি দেখি, তারা সহজে মুখ খুলতে চায় না। দেখি আজকে আমি কদ্দূর একটু মুখ খোলাতে পারি, এই জন্য আমি একটা বেশ ভালো সময় রেখেছি হাতে, আধা ঘন্টা সময় রেখেছি আলোচনার জন্য। একটি মন্তব্য এসছে আমাদের ফেসবুকে, জাস্ট শুধু আপনাকে একটা শুভেচ্ছা জানিয়েছে নিউ ইয়র্ক থেকে মামুন রশিদ চৌধুরী, যে শুভ হীরক জয়ন্তী জাকির ভাই। আপনাকে জানিয়েছে নিউ ইয়র্কের মামুন আর কি। আচ্ছা, আমার ধন্যবাদ, আমার ধন্যবাদ। এখানে জন্মদিনটা পালন করতে চাই না, বয়স বেড়ে যায়, বয়সটা বাড়তে চাচ্ছি না। আচ্ছা, এখানে মামুন কি এখনো আছো মামুন? কারণ তুমি জানি এক্ষুনি চলে যাওয়ার কথা তোমার রুবেজের, কিন্তু তোমার নামটা আমি দেখতে পাচ্ছি এখনো। মামুন কি আমাকে শুনতে পাচ্ছ? বেলায়েত হোসেন মামুন, হ্যালো? আমার মনে অনুষ্ঠান চলে গেছে। যাই হোক, আমি যেটা আমার বলার সেটা হচ্ছে যে এখানে আমি আশা করব যে কজন আছে প্রত্যেকেই কিছু না কিছু বলবে, তবে বলার আগে যদি একটু হাত তোলা যায় খুব ভালো হয়। এখানে হাত তোলার একটা বাটন আছে, না একটা বাটনই আছে, মানে টেকনিক্যালিও করা যেতে পারে, তাহলে আমি বুঝতে পারবো কে কিছু বলতে চাইছে। আর তা না হলে কেউ আলাপ শুরু করে দিলে হয়, মাইক্রোফোনটা অন করে, আর বাকিরা মাইক্রোফোনটা বন্ধ রাখবে। আমি দেখতে পাচ্ছি রফিকুল আনোয়ার রাসেল, যার কথাই বলছিলাম, চট্টগ্রামের একজন চলচ্চিত্রকার, ঢাকাতে ছিল, ও মাইক্রোফোনটা অন করেছে। আমার মনে হয় সে কিছু বলতে চাইছে। রাসেল, তুমি বলো। না, আমি আসলে ধন্যবাদ জাকির ভাই, আসসালামু আলাইকুম। আমি আসলে অনেকদিন পরে সামনাসামনি এসেছি, কারণ আমি অসুস্থ ছিলাম। এর মধ্যে পুরো সময়টা আসলে ঘরে কাটাতে হয়েছে। আমি আসলে বাটনটা অন করেছিলাম আসলে জাস্ট চেক করার জন্য যে আমার এটা কাজ করছে কিনা। আমার বেসিক্যালি যেটা আলোচনার শুরুতে আমি মানে জাকির ভাইকে প্রথম সামনাসামনি এর আগে কয়েকবার দেখেছি, আজকে হয়তো সামনাসামনি কথা হচ্ছে। আসলে আমাদের যে স্বাধীনতা উত্তর, মানে আমরা মুক্তিযুদ্ধের পরপর যে আমাদের যে চলচ্চিত্রের যে বিকাশ, মানে সেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বারবার ক্ষতিগ্রস্ত কথাটা আমরা বলি, কিন্তু একটা প্যারালাল লাইন ধরে কি আসলে এই জার্নিটা আসলে চলমান রাখা যেত না? মানে আমি যদি বলি যে এটা ধারাবাহিকতা যেভাবে বিচ্ছিন্ন ভাবে চলেছে সবসময়, সেই ধারাবাহিকতাটা কি আসলে সব
সবকিছুকে উপেক্ষা করে যে আমাদের যে রাজনৈতিক টার্মোইল বা আদার যে সমস্ত, তো এটা আসলে একটা সিনক্রোনাইজ পর্যায়কে চলমান রাখা যেত না, তাহলে হয়তো একটা বড় ধরনের জায়গায় না হলেও একটা চলমান জায়গায় আমরা সবসময় থাকার চেষ্টা করতাম। সেক্ষেত্রে আমাদের সফলতা বা ব্যর্থতা বা আমাদের আসলে ভূমিকাটা কি ছিল সেটা আমার একটা জানার ইচ্ছা আছে। খুব খুব সুন্দর প্রশ্ন। এই জন্য তো আমি বলি যে তোমাদের ভেতরে যে প্রশ্নগুলো রয়েছে, আমি তুমি করে বলছি তোমাদের, জি জি অবশ্যই। তোমাদের ভেতরে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের উত্তর, এবং এই প্রশ্নগুলি কিন্তু আমাদেরকে আমাদেরকে একটা জায়গায় পৌঁছতে সাহায্য করছে। আমাদের তো এখন আমি বলবো যে বয়স হয়ে যাওয়া হোক আর whatever, তো আসলে সত্যি কথা এই সিনক্রোনাইজেশনটা হয়নি। ব্যর্থতার দায় কিন্তু আমাদের উপর পড়বে। আমরা যারা প্রথম প্রজন্ম যদি বলি আর কি এই চলচ্চিত্রটাতে, আমি জহির রান পরবর্তী কথা বলছি, আমরা যখন শুরু করলাম আমরা দুটো ভাবে হয়েছি, দুটো দিক থেকে হয়েছি। অর্গানাইজড যে সাপোর্টটা দরকার সেটা আমরা পাইনি, বিক্ষিপ্ত ভাবে এসেছে। এটি একটি বিরাট পয়েন্ট। এবং আমার মনে হয় তোমার প্রশ্নের তোমার যে অন্বেষণ, তার জবাবে বলা যায় হোয়াট এভার স্টেপ আজকে আমরা নিতে যাব, একটা সিনক্রোনাইজেশন যেন হয়। এটা ওয়াসা রাস্তা কাটলো, পরের দিন টিএনটি কাটলো, পরের দিন, এটা যেন না হয়। আমি ইচ্ছা হলো 14 তলা বিল্ডিং একটা তুলে ফেললাম এফডিসির ভেতরে, 3 নম্বর 4 নম্বর ফ্লোর ভেঙে ফেললাম, ভাঙুক, ভাঙার পরে যেন গড়ার শব্দটা পাই। সিনক্রোনাইজেশন না থাকলে কিন্তু হবে না। একটা চমৎকার কথা, আমি ভাববো এটা নিয়ে, যে আরো লিখবো, আমি লিখেছি এটা নিয়ে, যে গড়ার শব্দ শুনতে চাই, গড়ার শব্দ শুনতে চাই। তো ভাব জগতের থেকে না, বাস্তব থেকে। চলচ্চিত্র কিন্তু ভাব জগতের বিষয় না, অত্যন্ত বাস্তব। ইউ আর এ মেকার, ইউ নো, অত্যন্ত বাস্তব। পকেট লাগে, মেধা লাগে, মনন লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। কিসের ব্যাকগ্রাউন্ড? আমি বলতেছি যে এমএ পিএইচডি করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড নয়, জীবনবোধের ব্যাকগ্রাউন্ড লাগে। তো এইগুলোকে সিনক্রোনাইজ করতে পারছি না। আজকে বিসিটিআই কি সেই সেই প্রেরণাটা দিতে পারছে? নো। অনেক আমি ধন্যবাদ। জানি ওরা আমার বাসায় এসে ক্লাস করে গেছে। অনেক ধন্যবাদ জাকি ভাই। আমি এবার অনুরোধ করব কিশোর ইমদাদকে কিছু বলার জন্য। কিশোর, তুমি কি আছো এখনো এখানে? তোমার ভিডিওটা অন করে যদি একটু, হ্যাঁ, তোমার কোনো মন্তব্য বা যে কোনো প্রশ্ন বা যেগুলো জিজ্ঞাসা করতে। আসসালামু আলাইকুম জাকির ভাই, খুরশেদ ভাই। আমি আসলে আমি দর্শক, আসলে চলচ্চিত্র নিয়মিত দর্শক সেই হিসাবে বলছি। তো চলচ্চিত্রটা মানে শেখার জন্য প্রথমে আর কি, আমি যখন ইয়াং এজে একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছিলাম, আপনিও সেখানে একটা, এটা বোধহয় চলচ্চিত্রের আয়োজনে খুব সম্ভবত বেশ আগে, আমরা তখন এখন থেকে প্রায় 25 বছর বা 30 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এই বাদুল রহমান, তারপরে আপনি, তারপরে তারিকা নাম, এনারা আর কি মানে একটা ওইখানে আপনার লেকচার দিয়েছিলেন আর কি, চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন। তো তখন বেশ ভালো ভালো চলচ্চিত্র তৈরি হয়েছে, এটা ঠিক। সেই সময় আমরাও কিছুটা চলচ্চিত্রের ভাষা কি হয়তো তখন বোঝার চেষ্টা করছি। কিন্তু আমার এখন মনে হয় যে চলচ্চিত্র এমন একটা শিল্প মাধ্যম যেখানে অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে, এবং এটার মডেলটা এমন ভাবে হতে হবে যে এটা রিটার্নটা যেন আসে। এখনকার যারা নতুন নির্মাতা, তাদের অভিযোগ হলো যে আমরা এই রিটার্নটা পাচ্ছি না। যেন অমিতাভ রেজা ও বলেছে যে তার ছবি পপুলার হয়েছে কিন্তু ছবি রিটার্নটা আসছে না, বিকজ এই যে আমি ঠিক জানি না ভিতরকার যে কোনো একটা সিন্ডিকেট আছে যারা এমন ভাবে কাজ করে যে নির্মাতা আর ওইটা রিটার্নটা পাচ্ছে না। তো রিটার্নটা না পেলে তো পরবর্তী ছবি করার উৎসাহ হারিয়ে ফেলবে, এইটা একটা বিষয়। আরেকটা হলো গিয়ে মডেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি একটা ভালো ছবি দেখতে চাই, যেমন গতকাল এমনি একটা শশী কাপুরের একটা শেখাতে দেখছে, তখন মনে হয় যে হিট অ্যান্ড ডাস্ট ছবিটা দেখি, আমি ইউটিউবে চলে গেলাম, হিট অ্যান্ড ডাস্ট দেখলাম, বা জুয়েল ইন দ্য ক্রাউন দেখলাম। প্রাইম, আমি আবার নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এবং হইচই সাবস্ক্রাইবার, ওখানে যে আমি অনেক ছবি দেখতে পাচ্ছি, মানে যেসব ছবি আমরা দেখতে চাই, ভালো ভালো ছবির এক্সেস তৈরি হয়ে গেছে। এবং এটা কিন্তু সিনেমা হলে না গেলেও আমি এখানে দেখতে পাচ্ছি, মানে মডেলটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি চলচ্চিত্রের যে পরিবেশনা, আগে যে নির্মাতা এবং পরিবেশনা, হলে দর্শক যাওয়া এবং বিপণন, এটা পুরা মডেলটাই এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওইটার সাথে আমরা বোধহয় তাল মিলাতে পারিনি। কলকাতা বা ইন্ডিয়ার বোম্বের বাজারটা অনেক বড় বলে তারা হয়তো এটার সাথে কিছুটা, এটাকে বাজারজাতকরণের সাথে সময়ের সাথে তাল মিলাতে পেরেছে। কিন্তু আমরা
করতে পারেনি। আরেকটা যেটা, যেখানে কোনো ফিল্ম ইনস্টিটিউটে কিন্তু হয়নি বাংলাদেশে, হয়তো কিছু কিছু কোর্স হয়েছে, কিন্তু একটা একটা যেরকম একটা কেন্দ্র হওয়া দরকার ছিল যেখান থেকে প্রডিউস মানে ফিল্ম মেকাররা বের হবে। হ্যাঁ, মেধাবান, আমি মেধার অভাব আছে আমি বলবো না, আমি বলবো যে সেই ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা হয়নি আর কি। এইটা আমার মনে হয়েছে, জাস্ট এটা আমার সুন্দর, খুব সুন্দর। দর্শক, তুমি বললে তুমি দর্শক, কিন্তু আমার কাছে মনে হলো যে একজন দর্শক কিন্তু 1 নম্বর সমালোচক বা বিশ্লেষণ যিনি করে থাকেন তার মধ্যে একজন। অনেক প্রত্যেকের মনের ভেতর কিন্তু বিশ্লেষণ গুলো আসে, কেউ কেউ এটা প্রকাশ করতে পারে, কেউ পারে না, ভেতরে রেখে দেয়, বা কেউ ভাবেও না, ছবি দেখলাম ভালো লাগলো মন্দ লাগলো হয়ে গেল। আমি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছি যে প্রায়োরিটি নির্ধারণটা করা হয়নি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমার দরকার ওই যে অমিতাভ যেটা বলছে, বাইরে যেটা বলছে আমার সহযোদ্ধারা, আমি কোথায় ছবিটা তো আমাকে দেখাতে হবে। আমি এই প্রযুক্তির কথা বাদ দিচ্ছি, এই প্রযুক্তি তো হাতে আসতে অন্যভাবে, এবং এই প্রযুক্তির জন্য নির্মাণ প্রক্রিয়া বা পরিবেশন প্রক্রিয়া ভিন্ন হবে, একটু ভিন্ন মাত্রার হবে। একেবারে একেবারে ইয়ে ছাড়া হয়ে গেছে হলগুলো। আমার ছবিটা আমি কোথায় দেখাবো? এই একই সমস্যা কিন্তু আরেকটা ফর্মে আমাদের সময় ছিল। সূর্য দেওয়াল বাড়ি রিলিজ করতে পারছিল না, পরবর্তীতে একজনের উচ্চপদস্থ একজনের সাহায্যে হলো। ঘুরটি রিলিজ করতে পারছিলাম না, তখনও অদ্ভুত একটা উপায়ে ঘুরটি রিলিজ হলো। তো এইভাবে জায়গাগুলো তো খুব হতাশ করে দেয়। কিন্তু ওই যে সিনক্রোনাইজেশন, কোঅর্ডিনেশন, এই কাজটি একদম হয়নি, প্রায়োরিটি নির্ধারণ হয়নি। চলচ্চিত্র নির্মাণের তো প্রেক্ষাপট আছে, নির্মাণের পরে ডিস্ট্রিবিউশন এন্ড প্রোডাকশন, এটা একেবারে শেষ হয়ে গেছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। একটা ভুল হয়েছে আমাদের এই কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে, ডিস্ট্রিবিউটর আর প্রডিউসার এক হয়ে গেছে। এটা পেশাগতভাবে আলাদা থাকা উচিত, তাহলে ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট হি ইজ এ ডিস্ট্রিবিউটর এবং উনি ডিস্ট্রিবিউট করছেন, আমি প্রডিউসার, আমি প্রডিউস করছি, নির্মাতা আছে, নির্মাতার প্রোডাক্ট নিয়ে দিচ্ছি এবং এক্সিবিটার দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে সব চাল ডাল গুড় মাখন সব এক হয়ে যে ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, ডিরেক্টরও এক ব্যক্তি। আমি 100টা উদাহরণ দিতে পারবো, করে সব সর্বনাশ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন সুযোগ আসলো, এই প্রায়োরিটি গুলো নির্ধারণ করা উচিত ছিল, প্রায়োরিটি নির্ধারণ করে কাজ করা উচিত ছিল। ধন্যবাদ জাকির ভাই। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্ন নিব। এখানে হুমায়ুন কবির শুভ নামে একজনকে দেখতে চাচ্ছি, আপনি কিছু বলতে চান? চাইলে আপনার পরিচয়টা দিয়ে বলতে পারেন আর কি। হুমায়ুন কবির শুভ। শুভর খুব একটা পরিচয় দরকার নেই, আমার উপর একটা স্তুতি তৈরি করেছে। না, করুক, হ্যাঁ, শুনি ওর কথা। হ্যাঁ, বলো শুভ। ধন্যবাদ আলম খোরশেদ ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। না, আমি প্রশ্ন করব না, কারণ আমি আমি মনে হয় সবচেয়ে বেশি প্রশ্ন করেছি জাকির ভাইকে, সৈয়দ সালাউদ্দিন জাকিকে, কারণ তার উপরে বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারিটা তৈরি করতে করতে আমি তাকে অনেক যন্ত্রণা দিয়েছি 2 মাস, এবং তাকে যে অসহায় অবস্থায় আমি দেখেছি, মানে তার খুবই শারীরিকভাবে উনি খুবই অসুস্থ ছিলেন। তো ওই সময়ে যে পরিমাণ আমি তাকে প্রশ্ন মানে জর্জরিত করেছি, আমার আর নতুন কোনো প্রশ্ন নাই। তবে আমি আমার কিছু মন্তব্য বলতে চাই যে আমি তার উপরে কাজটা করতে গিয়ে যেটা আমি বুঝতে পারলাম যে হুমায়ুন আজাদের একটা কথা আছে, যেটা আমি যখন ওনার উপরে কাজটা করতে শুরু করেছিলাম, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কার উপরে কাজ করতেছো। আমি বললাম যে আমি সৈয়দ সালাউদ্দিন জাকির উপরে চলচ্চিত্রকার করতেছি। বলতে তুমি জানো ওনার সম্পর্কে একটা হুমায়ুন আজাদের একটা কমেন্ট আছে, আমি এক জায়গায় পড়ছিলাম। কি সেটা? মানে বললো যে হুমায়ুন আজাদকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার চোখে কোনো ট্যালেন্টেড লোক আছে যাকে আপনি মেধা বা মানে যাকে আপনি যে এক্সপ্লোরড না, যে আপনার থেকেও অনেক মেধাবী। তখন সে বলছিল যে হ্যাঁ, আমার চোখে একজন লোক আছে যে তার নাম হলো সৈয়দ সালাউদ্দিন জাকির, যে আমার থেকে অনেক মেধাবী, কিন্তু সে অতটা এক্সপ্লোরড না। তো অ্যাজ এ ফ্যান হিসাবে বলি বা আমি মানে যা হিসেবে বলি, মানে আমি না ওই জিনিসটা
কাজ করতে গিয়ে তার উপরে পুরাপুরি ভাবে আমি রিয়েলাইজ করতে পারছি যে উনি হয়তোবা বলেন না, করেন না অনেক কিছু, কিন্তু এই যে উনি যে কত মানুষকে সৃষ্টি করে দিয়ে গেছেন পাইপলাইনে, যে সেটা ইমেজ হোক, ডিজাইন হোক, লেখালেখি হোক, কত মানুষ যে উনার হাত ধরে এবং উনার গাইডলাইনে তৈরি হয়েছে। এবং আই এম সো গ্রেটফুল যে ইভেন আমিও তৈরি হয়েছি। আমি যে 6 মাস ধরে ওনার উপরে কাজ করেছি, আমার মনে হয়েছে যে আমি প্রতি মুহূর্ত বারবার শিখছি। এবং নট অনলি কোনো সময় একটা আড্ডা বা একটা সেশনে উনি শুধুমাত্র চলচ্চিত্র নিয়ে কথা বলবেন, সব মাধ্যম নিয়ে, গল্প, কবিতা, পেইন্টিং। মানে আফজাল ভাইয়ের একটা খুব সুন্দর মন্তব্য আছে যে মানে উনি ডিউরিং ইন্টারভিউ বলছিল যে উনি মানে সবকিছু জানেন, এরকম একটা কমেন্ট আছে। যে আমরা যখনই ওনার কাছে মানে আই থিঙ্ক এটা 80s এর দিকে, যখন আফজাল ভাইয়ের সাথে ওনার পরিচয়, আফজাল ভাই অনেকে জানেন, যে আমরা যখন জাকির ভাই যখন আসতেন তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতাম যে উনার কাছ থেকে সবকিছু জানবো, ওনার কাছ থেকে সবকিছু শিখবো। এই ব্যাপারটা স্টিল নাও আছে। আমি যখন মুভিয়ানায় কর্মী হিসেবে বা ছাত্র চলচ্চিত্র সংসদে মানে বিভিন্ন ওয়ার্কশপে ক্লাস করতে হিসেবে বিভিন্ন সময় জাকির ভাই ক্লাস করতে গেছি, মানে আমি দেখলাম যে উনার একটা ক্যারিসম্যাটিক ব্যাপার আছে, যে অনেকের আছে না অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে সে সেটা বলতে আমরা বুঝে উঠতে পারি না যে আচ্ছা ঠিক আছে উনি হয়তো অনেক উচ্চ মার্গেও কথা বলছেন এবং আমরা হয়তো নিতে পারছি না, কিন্তু জাকির ভাই অনেক কঠিন জিনিসকে খুব সহজ ভাবে এবং সবাই খুব সুন্দর ভাবে পারসিভ করতে পারে। তো থ্যাংক ইউ জাকির ভাই, আপনি আমাদের কে আরো এইভাবে পথ দেখিয়ে যাবেন। ধন্যবাদ খোরশেদ ভাই। আচ্ছা শুভ, আমার শুধু একটা জিজ্ঞাসা, তোমার এই ছবিটা কি শেষ হয়েছে? হলে এটা আমরা কখন কিভাবে দেখতে পারবো? আচ্ছা, এটা শেষ হয়েছে, এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইউটিউবের চ্যানেলে আছে, আমি লিংকটা এখানে চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। দিয়ে দাও এখন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ শুভ। আমাদের সঙ্গে মামুন তানিম নামে আমার যে সিনে ক্লাব বিস্তারের আমার একেবারে সহযোগী ডান হাত, যে আমাকে সবসময় সহায়তা করে, এবং সে তরুণ, খুবই তরুণ, হ্যাঁ 21-22 বছর বয়স, কিন্তু প্রচুর ছবি দেখে, প্রচুর ছবি নিয়ে লিখে, সে আজকে এখানে আছে। তানিম, যদি কিছু প্রশ্ন বা মন্তব্য বা তোমার অনুভূতি ব্যক্ত করতে চাও। তানিম, তুমি কি আছো? হ্যাঁ আলম ভাই, আমি আছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ভাইকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমাদের যে এফডিসি ভিত্তিক চলচ্চিত্র সেটা তো আছে, ওটার নাজেহাল অবস্থা সম্পর্কে সবাই জানি, কিন্তু এর পাশাপাশি অন্যান্য দেশে আমরা যদি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি, ওইখানে ইন্ডি ফিল্ম শুরু হচ্ছে, নানান রকমের এক্সপেরিমেন্টাল ফিল্ম হচ্ছে, এন্ড সেখানে একটা বিশাল রকমের মানে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা হচ্ছে ওইভাবে প্রতিনিয়ত ইন্ডি কাজ করে যাচ্ছে, বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করে যাচ্ছে, এন্ড ওইটার একটা বাজার অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে। বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যাল আছে যেখানে যাচ্ছে, যেমন সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, ওটা পুরোটাই হচ্ছে ইন্ডি সিনেমার বাজার নিয়ে প্রতিষ্ঠিত। তো আমাদের দেশে ওইরকম কিছু হচ্ছে না কেন? আমরা সেই শুরু থেকে আজ পর্যন্ত শুধু এফডিসি কেন্দ্রিকই হয়ে আছি, এখনো সেখান থেকে বের হয়ে ওভাবে কিছু করতে পারছি না। এন্ড যেটাই হচ্ছে সেটা খুবই ছিন্ন বিচ্ছিন্ন, মানে ওইভাবে কিছু দাঁড়াচ্ছে না। তো এইটার ভবিষ্যৎ কি আমি জানতে চাই। শুধু এফডিসি কেন্দ্রিকই কেন হবে? সেটার বাইরেও চিন্তা করতে হবে। এফডিসি বললেই শুধু ঢাকা কেন্দ্রিক, কিন্তু দেখা যাচ্ছে আমি যদি আমেরিকার কথা ধরি, ওইখানে প্রত্যেকটা রাজ্যেই ওই পরিমাণ বড় বড় ফিল্ম মেকাররা আছে, ওইখানে বসেই কাজ করছে। কিন্তু আমি যদি চিটং এ বসে কেউ কিছু করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে যে তার কিছু হবে না, অনেক কিছু, অনেক সীমাবদ্ধতা থাকবে, শেষ পর্যন্ত ঢাকায় যেতেই হবে। তো শুধু ঢাকা কেন্দ্রিক কেন হবে? অন্যান্য জায়গাগুলো আমরা কেন দেখছি না? এন্ড এই বিষয়গুলো কেন আসছে না? শুধু এফডিসি কেন্দ্রিক কেন হবে? হ্যাঁ, জাকির ভাই যদি কিছু আলোকপাত করতেন। আমি ছোট করে বলছি, কথা তুমি ঠিক বলেছো। কেন এফডিসি কেন্দ্রিক হয়ে যায়? কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছিল এফডিসি নামটা দিয়ে, এবং আমরা নির্ভরশীল হয়ে পড়েছিলাম, এই জন্য প্রাইভেট সেক্টরে কিন্তু হয়নি। বেঙ্গল নামে একটা স্টুডিও হয়েছিল, সেটাও স্টুডিও কমপ্লেক্সটা করতে পারেনি, করা সম্ভব হয়নি, কারণ হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, মানে টাকা পয়সার দিক থেকে। আর 2 নম্বর হলো ওই ধরনের মানসিকতার লোক দরকার। সুতরাং ছবির যিনি প্রডিউসার ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে বাইরে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি। আমি ইতিহাস থেকে একটু বলছি। আর আরেকটা কথা বলছি, তোমাকে আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো দেশের সরকার পর্যায়ের কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে কিন্তু হয়ে থাকে, অন্তত একটা কি দুটো ফেস্টিভ্যাল হয়ে থাকে।
ইন্ডিয়ার কথা পৃথিবীর কথা আমি নাই বললাম। আমি আমেরিকার 17টা স্টেট ঘুরেছি, ইন্ডিপেন্ডেন্ট মেকারদের সঙ্গে মিট করেছি, সরকারি তাদের পয়সাতেই, তাদের সঙ্গে থেকেছি, ইন্ডিপেন্ডেন্ট মেকারদের কাজকর্ম দেখেছি। এ ধরনের কোনো কিছু কিন্তু আমাদের এখানে গড়ে ওঠেনি, সেই জন্য এফডিসির কথাটা বারবার এসে যায়। বাইরে করতে হলে এটা ওই যে বললাম যে মানে এই নির্ধারণটি প্ল্যানিং এর মাধ্যমে না করলে পরে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি নাম করতে, তো এটাই একটা বিরাট প্রবলেম হয়ে রয়েছে। আমি প্রস্তাব দিয়েছিলাম যে একটা ফেস্টিভ্যাল হবে রাঙামাটি, কি হবে ওইখানে একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে, বছরে বা 1 বছর পর, প্রতি বছর না হলেও আসবে সবাই। পর্যটন হলো একটা দিক, বিজনেস প্লাস আমি ছবি দেখাতে পারছি। টেলোরাইড বলে যে জায়গাটি আছে আমেরিকায় 8000 ফিট উপরে, টেলোরাইড বলে যে জায়গাটি আছে, সেই জায়গাতে তোমার প্রতি 1 বছর অন্তর অন্তর একটা ফেস্টিভ্যাল হয়। আমি গেছি, যে ছবিগুলো হারিয়ে গেছিল, ধরা হয়েছিল, সেগুলো যারা উদ্ধার করেছে করা হয়, সেখানে দেখানো হয়। সানডান্স কিড যে বুচকাশি যেখানে ডাকাতি করেছিল ওই টেলোরাইডে। তো যাই হোক, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কোন রকম প্রচেষ্টা নেই কোনো পক্ষ থেকে। সরকারও কিন্তু এটার দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না, দেয়নি আজ পর্যন্ত আমার জানা মতে, কেউ দেয়নি। এটা ভীষণভাবে একটা সাপোর্ট দরকার, তাহলে পরে একটা উৎসবের আমেজ তৈরি হতো। পাশাপাশি তোমরা যারা চলচ্চিত্র মধ্যে রয়েছে, ফিল্ম সোসাইটির বাইরেও এসে এই পরিবেশটা পেতে এবং এটা কাজে লাগতো বলে আমার বিশ্বাস। এইটাই আর কি তোমার প্রশ্নগুলো করে যাও, তাহলে আমাদের সামলাতে হবে না। আপনার কথাতে একটা নাম আপনি বলছিলেন, বেঙ্গল স্টুডিও। আমাদের যে সাম্প্রতিককালে যেটা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন আছে, যারা আবুল খায়ের লিঠু এবং লুবা নাহিদ চৌধুরী, যে বেঙ্গল ফাউন্ডেশন, তারাও কিন্তু চলচ্চিত্র নিয়ে একটা প্রকল্প হাতে নিয়েছিল। হ্যাঁ, সেইটা সম্পর্কে আমি এটার কথা জানতে চাচ্ছি, এটা সম্পর্কে আমার ধারণা আছে, এটাই বা কেন ফেল করলো, ব্যর্থ হলো? তারা তো বেশ ভালোই টাকা পয়সা নিয়ে নেমেছিল। স্পষ্ট ধারণা নেই, কারণ আমি এটা নিয়ে খুব একটা জানার চেষ্টা করিনি। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে আসলে আমার যেটুকু আমি শুনেছি যে উনি যত হাত বাড়িয়েছেন। আচ্ছা, এখন আমাদের প্রায় শেষ প্রশ্নোত্তর পর্ব। একটি তথ্য জানিয়ে রাখি যে শুভ তার ছবিটা, জাকি ভাইয়ের উপর যে ছবি করেছেন প্রামাণ্য চলচ্চিত্র জাকি, তার ইউটিউব লিঙ্কটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাইন্ডলি আপনারা যারা ছবিটা দেখতে যান, চ্যাট বক্সের এটা আপনারা কপি করে নিয়ে নেন, পরে এটা দেখে নিতে পারবেন আর কি। আর অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তবু আমি আরো কেউ যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান, আমি দুজনের মাইক্রোফোন অন আছে, রফিকুল আনোয়ার রাসেল আর মামুন তানিমের মাইক্রোফোন অন আছে। তোমরা কেউ যদি কিছু বলতে চাও এই সুযোগে বলে নাও, তা নাহলে এরপরে আমি জাকি ভাইয়ের সমাপ্তি বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি আলম ভাই, সরি, আমি আসলে সেকেন্ডে বলবো সেটা কোনো অসুবিধা নেই, সময় আছে। হ্যাঁ, মামুন তানিম, যার মানে যিনি একটা প্রশ্ন করেছেন জাকির ভাইকে, যে কারণে জাকির ভাইয়ের পক্ষে এই উত্তর দেওয়ার চেয়ে আমি একটু মানে জাকির ভাইয়ের ব্যাপারটা জানবো। আমি মামুন তানিমের উদ্দেশ্যে বলতেছি, কিন্তু জাকির ভাই জানাটা এই কারণে জরুরি। আমি জাকির ভাই বেসিক্যালি চট্টগ্রামের ছেলে, আমি চট্টগ্রামে কাজ করেছি এবং আমি দীর্ঘ 22 বছর ধরে এখানে ফিল্ম সোসাইটি মুভমেন্ট থেকে আজকে এখান পর্যন্ত এসেছি। আমি মামুন তানিমের বিষয়ে একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে চট্টগ্রামে থেকে যে আসলে কাজ করা যাবে না তা না। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এই যে প্রজেক্টটা আমি শেষ করেছি গত কয়েকদিন আগে, যেটা 27 তারিখ প্রিমিয়ার হলো, ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো মুক্তিযুদ্ধ জাদুঘরের ফিনান্সে। আমি সেখানে প্রথম বেস্ট অ্যাওয়ার্ড পাই ইয়েতে, মুক্তিযুদ্ধ জাদুঘর 2019 সালে ওনাদের যে মিউজিয়ামের যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামের যে কমিশনিং ওনারা যে ছবিগুলো প্রডিউস করেন, সেখানে যে প্রতিযোগিতা হয় সেখানে। তো সেটার বাস্তবতায় সেখানে আমরা কাজ করেছি এবং পরবর্তীতে আমি কাজ করে, আমি একটু টেকনিক্যালি বলে রাখি, আমি আসলে এই পুরো শুটিংটা শেষ করেছিলাম ডিসেম্বরে, এবং ডিসেম্বরে আমি ডায়াগনোসিস হয়ে যে আই এম সাফারিং ফ্রম লিম্ফোমা ক্যান্সার। আমি গত 9 মাস আসলে ঘরে ছিলাম, এবং আমি গত 2 মাস আমি জুনের 1 তারিখ থেকে জুনের
অগাস্ট পর্যন্ত কাজ করে পার্সোনালি ঘরে বসে এডিট করে কিন্তু আমি পুরো কাজটা জমা দিয়েছি। যেটা পোস্টের কাজ করার কথা ছিল ঢাকায় বসে, কিন্তু সেটাও করা আসলে সম্ভব হয়নি। তো আমি যে ম্যান্ডোলিন প্রজেক্টে কাজ করেছি সেটা টপ টু বটম, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা আসলে চট্টগ্রামের টেকনিক্যাল সাপোর্ট এবং চট্টগ্রামের এডিট এবং সবকিছু মিলিয়ে কিন্তু করা। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের চট্টগ্রামের যারা ফিল্ম মেকিং এর সাথে যুক্ত তাদের অনেক বেশি আসলে ঢাকা বা সেন্ট্রাল যে সমস্ত জায়গায় আসলে ফিনান্সিং এর সুবিধাগুলো আছে সেখানে আসলে মোটিভ মানে মুভ করা উচিত। যেমন আমি এক্ষেত্রে শেষ করি একটা অভিজ্ঞতা দিয়ে, সেটা হচ্ছে 2015 সালে আমি জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্য শর্ট ফিল্ম এবং ফিচার ফিল্ম দুটো সেকশনে কিন্তু আমি জমা দেই। তো আমি যখন প্রথম কাগজটা যখন ওদেরকে দিচ্ছি তথ্য মন্ত্রণালয়ে, তো ওরা যখন রিসিভ করবে তখন আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে চট্টগ্রামের অ্যাড্রেস কেন, ঢাকার অ্যাড্রেস নাই কেন। তো আমি তখন বলছিলাম যে এখানে সার্কুলেশনে কোথাও নাই যে অ্যাড্রেসটা ঢাকায় হইতে হবে, আমি দেশের যে কোনো জায়গা থেকে দিতে পারবো। তখন তারা আর বেশি কিছু বলে না, কিন্তু এটা আমি পরবর্তী বুঝতে পারি যে আসলে সিচুয়েশনটা আসলে এরকম যে ওই যে তারপর আপনাকে চিঠি দেওয়া হবে, আপনি চিঠির জন্য একটা অ্যাড্রেস দেন, আচ্ছা আমি পরে একটা টেম্পোরারি অ্যাড্রেস সেখানে দেই। তো আমার কাছে যেটা মনে হয় যে এই মানে জিনিসগুলো কিন্তু মানে আমি পরবর্তীতে আমার সময় সুযোগ এবং সবকিছু মিলে হয়তো ওই দুইটা ছবির মানে শর্ট ফিল্ম বা আদার কোনো ফিল্মে আমি হয়তো সিলেক্টেড হই নাই, কিন্তু আমার কাছে মনে হয় কি জায়গাগুলোতে যাওয়া উচিত। যেমন এবারও সার্কুলেশন আছে, আমার মনে হয় সারা দেশ থেকে আসলে যাওয়া উচিত এবং আমাদের এখানে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে থ্রু দ্য ইন্টারনেট অনলাইন যত কিছু আছে সব জায়গায় আমরা সারা পৃথিবীতে কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো আমাদেরই আসলে এটা ভেঙে দেওয়া উচিত আস্তে আস্তে। সেটা আমি মনে করি যে মামুনের জিনিসটা জানা উচিত এবং আমাদের জাকির ভাই জিনিসটা আছে, এই কারণে আমি শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা। প্লিজ সরি। ধন্যবাদ। আচ্ছা মামুন, তুমিও কি কিছু বলতে চাচ্ছ? আমি লাস্ট আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ করে নাও। এটা হচ্ছে আমাদের বর্তমান যে চলচ্চিত্র, বর্তমানে যে সিনেমাগুলো হচ্ছে, ওই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় আমরা কি চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা কি এখন তৈরি করতে পারছি? আমাদের আসলেই বর্তমান যে চলচ্চিত্র এটার নিজস্ব কোনো ভাষা আছে, নাকি জাস্ট দেখা যায় যে আমরা অনুকরণ করছি, লাইক আমাদের পাশের দেশ থেকে বা অন্যান্য দেশের বিভিন্ন ছবিগুলো থেকে? আমাদের নিজস্ব ভাষার জায়গাটা কোথায়? চলচ্চিত্র তো একটা নিজস্ব ভাষা থাকে, প্রত্যেক দেশেরই চলচ্চিত্রের নিজস্ব ভাষা থাকে, তো ওইরকম কোনো ভাষা কি আমাদের বর্তমানে আছে? জাকির ভাই, আপনি এই প্রশ্নটার উত্তর দিয়েই আপনার যে ক্লোজিং রিমার্ক, আপনার যে উপসংহার বক্তব্য করে আজকে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করবো আর কি। জাকির ভাই ছোট্ট জবাব দিই আমি, যে একটা দেশের ভাষার প্রতিফলন, যে আমি ভাষার দুটো দিক রয়েছে, একটা হলো যে আমার মুখের ভাষা যেটা, আর একটা হলো চলচ্চিত্রের ভাষা। তো চলচ্চিত্রের ভাষা এত ব্যাপক এবং ব্যাপ্তি যা, এটা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংমিশ্রণে এই ভাষাটা তৈরি হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক কিছু বলার থাকতে পারে, হয়তো চরিত্রটা নির্ধারণ হচ্ছে কিনা আমার মনে হয়, আমি যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলতে পারি যে আমি আমার চলচ্চিত্রের চরিত্রটা নির্ধারণ করতে পারছি কিনা, জাতটা নির্ধারণ করতে পারছি কিনা। ভাষা শব্দটি মনে হয় এখানে ব্যবহার না করে সেটাই ভালো হবে, কনফিউশন তৈরি করতে পারে। তো আমি গুটিয়ে ফেলি না, শেষ মুহূর্তে আরেকটা মন্তব্য এসছে, ছোট্ট করে আপনি বলে দেন। একজন জানতে চাইছে যে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সেন্সরশিপ বেশ একটা কড়াকড়ি ভূমিকা আছে, হ্যাঁ, কিন্তু সেটার কারণে ভিন্নধর্মী যে শৈল্পী স্বতন্ত্র ছবিগুলো তার মধ্যে একটা অভিঘাত পড়ে। সেক্ষেত্রে কিন্তু আলাদা সেন্সর সিস্টেম করা যায় কিনা, ভিন্নধর্মী মুভির জন্য কি আলাদা কোনো সেন্সর সিস্টেম করা যায়? যদি করা যায় তবে ভিন্নধর্মী মুভির আইডিয়া যাদের আছে তারা হয়তো একটু সাহস পাবে। এটা আপনি কি মনে করেন এই সেন্সরশিপের প্রথার ক্ষেত্রে? সেন্সর আমরা প্রতিবাদ সবসময় করে আসছি, যে এই যে কাঁচি চালানো, এবং সবচেয়ে দুঃখের বিষয় আমি নগ্ন ছবি দেখিয়ে পার করে দিচ্ছি। নগ্ন বলতে আমি অপ্রয়োজনীয় নগ্ন ছবির কথা বলছি, নগ্নতা। কিন্তু রাজনীতির বিষয় একটু এদিক ওদিক হলে পরেই কাঁচি খাচ করে সে কেটে দিচ্ছে। আমার ঘুরটিতেও দুটো জায়গায় কর্তন আছে। তো সেন্সরশিপ আলাদাভাবে নয়, পুরো কনসেপ্টটাকে বদলাতে হবে। যদি কিছু মুরব্বিয়ানা থাকতেও হয়, থাকতে পারে, কারণ আমার মতো পৃথিবীর সব জায়গাতেই ব্যাপারটি রয়েছে, ভায়োলেন্স বা এগুলো অ্যাবিউজ গুলো যাতে না হয় সেটা দেখার জন্য। কিন্তু আমাদের মুখটা খোলা রাখতে দিতে হবে, এটা হলো আমার কথা সেন্সর সম্পর্কে। এবং নামটা বলতে ফেলা দরকার, সেন্সর কি আবার সেন্সর নয়, এটা মূল্যায়ন কমিটি মূল্যায়ন করে দিক। বা এখানে আছে শুভ বলতে পারবে বা তোমরা বলতে পারবে যে এটা কি একটা নামকরণ করা হয়েছিল,
ঠিক আছে, ধন্যবাদ। এখানে লন্ডন থেকে একজন নাট্যকর্মী, আমার বন্ধুস্থানীয় মুকুল আহমেদ, আমার মনে হয় মামুন তানিমের প্রশ্নের জের ধরে বলছে যে ইজ ইট নেসেসারি টু ক্রিয়েট এ স্পেসিফিক ফিল্ম ল্যাঙ্গুয়েজ ফর এ নেশন অর জাস্ট কিপ অন ওয়ার্কিং? ও জানতে চাইছে, হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, আমি তার সঙ্গে একমত যে ফিল্ম ল্যাঙ্গুয়েজটা কিন্তু চরিত্র নির্ধারণে হয়ে যায়। সুতরাং আমি যদি ভাষাকে ওইভাবে ধরি যে না বাংলাদেশের ছবিতে এই ধরনের সবকিছু হবে, নো নট দ্যাট, এটা খোলা, দরজা খোলা, আসবে, আমি কোনটা গ্রহণ করছি। আমার কাজটা কিন্তু ঝাড়ুদারের, একজন নির্মাতা কিন্তু ঝাড়ুদার, সে সব আবর্জনা ফেলে দিয়ে সে মুক্তগুলো সংগ্রহ করছে। এই মুক্ত সংগ্রহ যদি বাংলাদেশের চিত্র ফুটে ওঠে, সেটাই ফুটে উঠবে। আমি এগ্রি করছি লন্ডন থেকে যিনি বলেছেন তার সঙ্গে, যে নট এট অল নেসেসারি যে আমি বলবো যেটা বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা, নো নো নো। যদি হয় কেউ করে ফেলতে পারে খুবই ভালো, সেটাকে আমরা স্বাগত জানাবো। ওটার জন্য আলাদা করে নিশ্চয়ই কোন মেধা না, কোন একজন দুজন কেউ যদি আলাদা করে একটু কাজ করতে চান অন্যভাবে আর কি। আমরা শেষ করছি। যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন জুমে এবং জুমের বাইরে লাইভে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জন্য একটা ছোট্ট ঘোষণা দিয়ে রাখছে যে আমরা আগামী বৃহস্পতিবার আগামী শনিবার আবারও ফিরে আসব এই অনুষ্ঠান নিয়ে। তবে সেখানে হবে বীক্ষণ, অর্থাৎ আমরা একটা ছবি দেখব এবং বাংলাদেশেরই একটি স্বল্প দৈর্ঘ্য ছবি দেখব। আমিনুর রহমান মুকুল ওর করা একটা ছবি অবরোধ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি, ছবিটা দেখবো। ছবিটার উপরে খুব গুছিয়ে একজন নির্দিষ্ট আলোচক আলোচনা করবেন এবং এরপর পরিচালকের সঙ্গে দর্শকদের একটা মতবিনিময় হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এভাবেই চলে যাব। এক সপ্তাহে আমরা ছবি দেখবো, ছবির নিয়ে আলোচনা করবো, ছবি পরিচালকের সঙ্গে কথা বলবো। আরেক সপ্তাহে আমরা এই ধরনের একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। আপনি হ্যাঁ প্লিজ, আপনি এবার আপনার সমাপনী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানে ইতি টানেন। সবাইকে ধন্যবাদ। আমি সমাপনী কথা কখনো বলি না, যে কোনো সময় যে কোনো জিনিসের একটা বিগিনিং হোক। প্রথমে আমি হুমায়ুন আজাদের নামটা এসছে, সেই জন্য তার প্রতি একটু শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে পড়েছি, পড়াশোনা করেছি এবং একসঙ্গে ঠোকাঠুকি করে গেছি। ও একসময় লিখলো যে কবি শামসুর রহমান জানেন না কার সঙ্গে বিছানায় যেতে হয়, কার সঙ্গে টেলিভিশন স্ক্রিনে। খুব কট্টর লিখতো। তো আমি জবাব দিলাম, হুমায়ুন, তোমার নাম ছিল হুমায়ুন কবির, তুমি সেখান থেকে নামটা বদলে হয়েছে হুমায়ুন আজাদ, কিন্তু আজকে আমার মনে হচ্ছে তুমি আজাদ হবে। এইভাবে আমাদের মধ্যে ঠোকাঠুকি হতো, তাকে স্মরণ করছি। আর একটা কথা দিয়ে আমি জানছি, এই আয়োজনগুলো যেন সীমিত না হয়ে যায়। আমি জানি খেয়ে হারিয়ে ফেলে, উৎসাহ হারিয়ে ফেলে, দম রাখতে হবে। দম রেখে তোমাকে বলবো, বিশেষ করে তুমি ভালটা ধরেছ এবং আমাদের মতো যারা অনেক পেছনের ছেয়ে গেছি, আমাদেরকে মাঝে মধ্যে এই চাবুক দিয়ে এভাবে জাগ্রত করতে। এটাই হলো আমার শেষ কথা। আমি সবাইকে বলবো, আসুন আমরা আমাদের দেশের ছবি দেখি, দেশের জীবনের ছবি দেখি এবং একটা ভূমিকা পালন করি, এটা মূল্যায়ন। এটাই আমার কথা। সে যেই হোক না কেন, আমার তো সহ্য করতে হবে। অনেক ধন্যবাদ জাকি ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই অসুস্থ শরীরে ভালো থাকবেন। ধন্যবাদ। আরে বাপরে বাপ, ইস্তাককে ধন্যবাদ। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। আবারও দেখা হবে আগামী শনিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলচ্চিত্রের সঙ্গে থাকবেন।